স্যার আমাদের যে কথাগুলো হবে সব লাইভে যাবে আর কি, আমাদের বাকি স্টুডেন্টরা ওখানে যারা আছে তারা লাইভে, আমাদের ফেসবুক থেকে লাইভে ওরা আর কি দেখবে আপনি যে কথাগুলো বলতেছেন সেগুলো। এটা একটা মাইক্রোফোন লাগাইতে এখানে সাউন্ড নিবে না ওরকম, আপনি লাগাই নেন পাঞ্জাবিতে, আমি লাগাই দিব। আগে তোমরা বলো তোমাদের কথা শুনো। না না স্যার, ওই আমাদের যা কথা বলবো এখানে সব লাইভে বলবো, আমি আগে স্টুডেন্টের কথা দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, ও হ্যাঁ এটা পিছনে ঠিক আছে, ঠিক আছে সব লাইভে আসো। স্যার কারো একটা ফোন থেকে ভিডিও করো, লাইভ অনেক সময় ডিস্টার্ব দেয়। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম, আমি সবার পক্ষ থেকে, আমার গলা ভেঙে গেছে এই জন্য কথা একটু আস্তে শোনা যাচ্ছে। আমাদের এখানে যারা আছে এখানে হচ্ছে সবাই আমাদের স্টুডেন্ট, ছোট ভাই, এরা অনেকে 25 ব্যাচের আছে, অনেকে অন্য ব্যাচের আছে। আর আমি আমার একটা অনলাইন প্রতিষ্ঠান আছে যেখানে এইচএসসি স্টুডেন্টদেরকে আমি পড়াই। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে চলো শিখি, আর ভাইয়ের নাম হচ্ছে প্রান্ত। ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে প্রান্ত ফিজিক্স নামে, রাজশাহীতে। ভাই আমার মতো স্টুডেন্ট পড়ায়। তো ছোট ভাইদের যাতে এখানে হট্টগোল না হয়, কোনো ধরনের সমস্যা না হয়, এই উদ্দেশ্যে আমরা আসি, ওদের প্রতিনিধি হয়। তো আমাদের টোটাল 12টা দাবি আছে, আমি দাবিগুলো আপনাদেরকে বলবো। আপনাদের যদি মনে হয় দাবি মানবেন তো সেটা আমাদের জানাবেন, আপনারা যদি মনে হয় যে এটা আমাদের বুঝাইতে পারবেন তো আমাদেরকে বুঝাবেন, উত্তর দিয়ে কোনো সমস্যা নাই। আমরা আসি শুধুমাত্র আমাদের দাবিগুলো জানাইতে আপনাদেরকে, স্টুডেন্টদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। আচ্ছা, আমাদের প্রথম দাবি, আমাদের ঢাকাতে আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছেন, মাননীয় স্যার আছেন আবার স্যার, ওনার হচ্ছে পদত্যাগ। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এরপরে আমাদের দাবি হচ্ছে ওইটার সাথে আমাদের প্রত্যেকটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যার যারা আছে, আমরা এখানে কোনো দাবি নিয়ে আসলে স্যাররা বলে ঢাকা থেকে ডিসিশন আসবে তারপরে আমরা দিব, কিন্তু প্রত্যেকটা পরীক্ষার সময় আমাদের পরীক্ষার প্রশ্ন কিন্তু প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা হয়, রেজাল্ট আলাদা আলাদা হয়, সব কিছু সিস্টেম আলাদা। কিন্তু এখানে আসলেই বলে যে ঢাকা থেকে ডিসিশন আসবে তারপরে ডিসিশন জানাবো। যেহেতু এখানে আমাদের শিক্ষা বোর্ড চেয়ারম্যান স্যারের কোনো কাজ নাই, এই জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষা বোর্ড চেয়ারম্যান স্যার পদত্যাগ করুক। এরপরে আমাদের ওইটার সাথে আরও দাবি হচ্ছে, আমাদের প্রত্যেক বছর, এবছরও রসায়ন পরীক্ষাতে 2টা প্রশ্ন ভুল হয়েছে, প্রত্যেক বছর এরকম আইসিডিতে ভুল হয়েছে, প্রত্যেকটা পরীক্ষাতে প্রশ্ন ভুল হয়। অন্যান্য দেশে দেখা যায় যদি প্রশ্ন ভুল হয়, শিক্ষা বোর্ডের যারা দায়িত্বে থাকে, পরীক্ষা নিয়ন্ত্রক কমিটিতে বা প্রশ্নের সাথে জড়িত যারা, নিজ দায়িত্বে পদত্যাগ করে। কিন্তু আমাদের দেশে আন্দোলন করলেও পদত্যাগ করে না, চেয়ার ছাড়তে চায় না। তো আমরা চাই এই ধরনের গাফিলতির সাথে যারা জড়িত, কয়েক বছর ধরে চেয়ারে বসে আছে, ওনারা স্বেচ্ছায় পদত্যাগ করুক। এরপরে আমাদের এই সব দায়িত্ব দেখাশোনার জন্য আমাদের যে শিক্ষা সচিব ম্যাম আছে বা অন্যান্য বোর্ডে যারা আছে তারা পদত্যাগ করুক। এই হচ্ছে 1 নাম্বার দাবি আমাদের। 2 নাম্বার দাবি, ও স্যার আপনারা যদি 1 নাম্বার দাবি নিয়ে কিছু বলতে চান তো বলতে পারবেন, সমস্যা নেই। ও আচ্ছা ঠিক আছে। 2 নাম্বার দাবি, যে আমাদের ঢাকাতে গতকাল যে একটা ঘটনা ঘটছে, মর্মান্তিক ঘটনা ঘটছে, আপনারা সবাই জানেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। তো ওখানে গতকাল রাতে হয়তো আপনারা নিউজে দেখছেন, এই যে লাশ কারচুপি নিয়ে, জি ওইটা বলেন, আমি বলছি গতকাল রাতে যে লাশ কারচুপি নিয়ে একটা ঘটনা ঘটছে, আমি জানি না আপনারা দেখছেন কিনা, এটা আমিও 100% শিওর না যে ঘটনাটা কি, কিন্তু আমরা চাই এটা সত্যতা যাচাই করে আজকে দিনের মধ্যে জানাইতে হবে যে কতজন মারা গেছে। কারণ এটা কিন্তু আহামরি কিছু না, এখানে ধরেন যে শিক্ষা বোর্ডে যদি ধরেন, শিক্ষা বোর্ডে কতজন স্টাফ আছে, কতজন আসে, কতজন গেছে, এটা কিন্তু আপনারা জানেন, আপনাদের সিগনেচার সিস্টেম আছে, সব আছে। তো ঢাকার মতো মাইলস্টোনের মতো এত বড় একটা স্কুলে ওদের তো নিশ্চয়ই হিসাব কিতাব আছে যে কতজন স্কুলে আসছে। এখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা ঘরে বা প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা সেকশনে 30 জনের বেশি শিক্ষার্থী থাকার কথা, মানে ওদের কথা অনুযায়ী, স্টুডেন্টদের কথা অনুযায়ী, যারা কালকে ওখান থেকে বেঁচে ফিরছে তাদের কথা অনুযায়ী, সেখানে এই পর্যন্ত হতাহতের সংখ্যা মাত্র 19 জন 20 জন। এটা কিভাবে সম্ভব? তো আমাদের সঠিক যে হিসাব, সেটা নাম, ঠিকানা, অ্যাড্রেস সহ আজকের মধ্যে জানাইতে হবে। কারণ এটা আপনাদের দায়িত্ব না, কিন্তু আপনারা ওখানে চাপ প্রয়োগ করলে ওখান থেকে কথাটা আগাবে। তো আমরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীর পক্ষ থেকে দাবিটা জানাচ্ছি, আপনারা এখান থেকে দাবি জানাবেন যত দ্রুত সম্ভব, আজকের মধ্যে যেন এই হতাহতের ঘটনাটা জানানো হয়। হ্যাঁ, এরপরে 3 নাম্বার কথা, যেটা আর কেউ বলতেছে না হয়তো বা ক্ষমতার ভয়, সেটা হচ্ছে যে এই ঘটনার সাথে দেখেন, ঢাকার মতো একটা ঘনবসতিপূর্ণ জায়গায় এখানে এই যে যুদ্ধজাহাজ বা যুদ্ধ বিমান, তাও আবার সেই ব্রিটিশ 72, এটা এভাবে উড়ানোর কোনো মানে হয় না। তো তাও আবার ট্রেনিং যারা করতেছে তাদেরকে দিয়ে। তো এইটার সাথে যারা জড়িত, দুর্নীতি হোক বা যেই হোক, এই গাফিলতির সাথে যারা জড়িত, সেটা যে যত বড় পর্যায়ে থাকুক না কেন, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্তত পক্ষে নাম ঠিকানা বলতে হবে যে এদের কারণে এই জিনিসটা হয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার দাবি। 4 নাম্বার দাবি,
এখানে আজকে রাত 3টার সময় পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন অনেকে বলতে পারে, আমি যখন আসছিলাম ম্যাডামরা বলছে, যদিও বা আমি আগে মাপ চেয়ে নিচ্ছি, কথা বলা উচিত না, ম্যাডাম বলছে এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু দেখেন গ্রাম অঞ্চলের আপনি একটা বাড়ি দেখাইতে পারবেন না যে বাড়ির স্টুডেন্ট রাত 3টা পর্যন্ত জাগে থাকে, সেখানে কেউ রাত 3টা পর্যন্ত জাগে থাকে। রাত 3টার সময় তাহাজ্জুদ পড়তে ওঠে, ঘুম থেকে ওঠে, কিন্তু কেউ ঘুমাইতে যায় না। তারপরও মানে নিলাম তর্কের খাতিরে যে তারা মনে করেন জাগেই ছিল। শিক্ষা বোর্ড থেকে কি তাদের একটা দায়িত্ব না যে স্টুডেন্টদেরকে জানানো? সকালবেলা সকাল 9টার দিকে স্টুডেন্টরা আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে স্যার পরীক্ষা কি হবে কি না, অথচ আমরা রাত 3টার পর থেকে, আমরা কিন্তু 1 সেকেন্ডও ঘুমাইনি, রাত 3টার পর থেকে আমরা বারবার পোস্ট করতেছি, ভিডিও দিচ্ছি যে পরীক্ষা স্থগিত করা হয়েছে, কিন্তু অনেক শিক্ষার্থী ঘুমাই গেছিল। তারা যখন কলেজের টিচারকে ফোন দিছে যে স্যার আজকে পরীক্ষা হবে কিনা, কলেজের টিচার বলে আমরা জানি না, তোমরা পরীক্ষা কেন্দ্রে আসো, পরীক্ষা হইলে হইলো, না হইলে তোমরা বাড়িতে চলে যাবে। টিচাররা পর্যন্ত জানে না পরীক্ষা হবে কিনা, শিওর না। তাহলে সেক্ষেত্রে শিক্ষা বোর্ডের এই যে দায়ভার, এই যে গাফিলতি, এটার দায়িত্ব সম্পর্কে আমরা জানতে চাই যে তারা এই ধরনের গাফিলতি করলো কেন। একটা জাতির সাথে যদি ডিসিশন নিতে হয় 10টার সময় জানাবে, 10টার সময় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি থেকে জানাইলো পরীক্ষা শিওর হবে। আবার চাপের মুখে রাতের মধ্যে রাত 3টার সময় ডিসিশন দেয় কে? তথ্য উপদেষ্টা, শিক্ষা সচিব, শিক্ষা মন্ত্রণালয়, এদের তাহলে কাজটা কি? যদি তথ্য উপদেষ্টা শিক্ষা সচিবের বাড়িতে গেছে, ওখানে মিটিং করে ডিসিশন দিছে, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে এদের কাজটা কি? তাদের পদত্যাগ এজন্যই চাওয়া হয়েছে। এটা গেল হচ্ছে আমাদের 4 নাম্বার কথা। আমাদের শিক্ষা মানে যে ইয়ে করছে কিন্তু কোনো শোকা হতেন এরকম ওটা বলতেছি। এরপরে হচ্ছে 5 নাম্বার, প্রত্যেকটা পরীক্ষাতে এখানে এমসিকিউ সিকিউ আলাদা আলাদা পাস সিস্টেম আছে। এখন আপনারা যদি দেখেন 2017 সালের নোটিশ অনুযায়ী, ওই অনুযায়ী এই পাস এমসিকিউ সিকিউ যোগফল করা আছে। এরপরে কোনোদিন কোনো শিক্ষা বোর্ড থেকে নোটিশ দেয়নি যে পাস ফেল সিকিউ এমসিকিউ এগুলো আলাদা আলাদা সিস্টেম। তো স্টুডেন্টরা জানবে কিভাবে? প্রত্যেকটা পরীক্ষার পরে স্টুডেন্ট আসে আমাদেরকে নক দেয় যে ভাই সিকিউ এমসিকিউ কি আলাদা আলাদা পাস, এমসিকিউ সিকিউ কি সিকিউ কত পাইলে পাস, এমসিকিউ কত পাইলে পাস। তো এগুলো শিক্ষা বোর্ডের দায়িত্ব জানানো। এই জন্য এই ঝামেলা না পড়ার কারণে সিকিউ এমসিকিউ একসাথে পাস দিতে হবে। টোটাল 33 পাইলেই পাস। যদি বলেন যে 40 পাইলেও পাস, তার টোটাল 40 পাইলে পাস। কিন্তু এখানে আলাদা আলাদা এমসিকিউ এত, সিকিউ এত, প্র্যাকটিক্যাল থাকলে এমসিকিউ এত, সিকিউ এত, এরকম ঝামেলা না করাই ভালো। এতে করে স্টুডেন্টরা অনেকে ফেল করে। কারণ আচ্ছা পরেরটা গেলে এটা বোঝা যাবে। সেটা হচ্ছে 6 নাম্বার পয়েন্ট, গ্রেস মার্ক। 15 বছর থেকে আপনারা যেটা বলছেন যে মানলাম 15 বছর থেকে শেখ হাসিনার আমলে আমাদের সম্মানিত স্যারেরা চাপের মুখে ছিল। চাপের মুখে থাকার কারণে ওনারা দেখা যাচ্ছে এই যে রেজাল্ট বাড়াইতে 85% পর্যন্ত নিয়ে গেছে। এখন ধাপ করে 85 থেকে 58% নিয়ে চলে আসছে। এখন আপনারা বলতেছেন যে আগের প্রধানমন্ত্রী বা এই সাথে যারা জড়িত ছিল তারা শিক্ষার মান বৃদ্ধি করার জন্য এই পাস হার দেখাইছে। তাহলে আপনারা কি করলেন? ধাপ করে নামাই দিয়ে আপনারা কি মান কমাইলেন? বাকি কি কোনো কিছু সংস্কার হয়েছে? আমাদের ছোট ভাইয়ের একটা উদাহরণ দিছে যে একটা গাছ আছে, গাছের পুরা গাছ মরে গেছে। আপনারা যেটা বলছেন গাছ পুরাটাই মরে গেছে, গাছ জীবিত নাই, মানে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা এই যে পদ্ধতি পুরাটাই মরে গেছে। এটা সংস্কার দরকার। সংস্কার কোত্থেকে করবেন? গাছের আগা থেকে নাকি গোড়া থেকে? অবশ্যই শিকড় থেকে। শিকড়টা কি? শিকড়টা হচ্ছে আমাদের শিক্ষা পদ্ধতি, শিক্ষা সিস্টেমের সাথে যারা জড়িত আছে, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা টিচার যারা আছে, যারা পরীক্ষা নেন, যারা পড়ান, এগুলো কোনো কিছু সংস্কার হয়নি। আমি যদি সম্মানিত স্যারকে বলি, স্যার দায়িত্ব নিচ্ছে আমার জানা মতে নভেম্বরের 2 তারিখে। স্যার নভেম্বরের 2 তারিখে দায়িত্ব নেওয়ার পর আমি যদি আমার ছোট ভাই বোনদেরকে বলি স্যারের নাম কি কেউ জানে? কিন্তু স্যার কিন্তু অনেক সম্মানিত। স্যারের কলেজে প্রত্যেকটা স্টুডেন্ট স্যারের প্রশংসা করে, বলে যে স্যার নিজে গিয়ে ক্লাস নেয়। অন্যান্য কলেজের প্রিন্সিপাল কিন্তু ক্লাস নেয় না, স্যার নিজে ক্লাস নেয়। কিন্তু তারপরে স্যারের নাম জানে না। কেন জানে না? কারণ স্যার আলাদা করে শিক্ষা বোর্ডের স্টুডেন্টদের জন্য কিছু করেনি। স্যার যদি আলাদা করে কিছু করতো স্টুডেন্টরা অবশ্যই জানতো যে স্যার শিরোনামে আসে। স্যার কত তারিখে যোগ দিচ্ছে আমি কোথেকে পাইছি? এটা আমি পাইছি গুগল থেকে, ইন্টারনেট থেকে। ইন্টারনেটে এটা প্রচার হয়েছে, কিন্তু আর কোনো নিউজ নাই, কারণ স্যার আর কিছুই করেনি এর বাইরে। তো আমাদের যেটা কথা সেটা হচ্ছে যে গ্রেস মার্ক আগের নিয়মে নিয়ে আসতে হবে। ধরেন আপনি কমান 5 মার্ক 7 মার্ক এভাবে কমান। একসাথে আপনি যখন ফেল করতেছেন তখন একটা টিচার বা আশেপাশের আত্মীয় স্বজন বলেন বা যারাই বলেন, কেউ কিন্তু জিজ্ঞেস করবে না কেন ফেল করছে। সবাই ফেলটুস বলে গালি দিবে, তা না 1 বছর তাকে গালি দিবে, তা না 1 বছর সে ডিপ্রেশনে থাকবে। তো এটা দায়ভার কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা আশেপাশে যারা চাপে আছে। শিক্ষার মান দেখানোর জন্য শিক্ষা কোনো সংস্কার নাই, শুধু রেজাল্ট কম দেখাইলে শিক্ষা সংস্কার হইল না। তো গ্রেস মার্ক আগের নিয়মে রাখতে হবে। এটা হলো 6 নাম্বার কথা। 7 নাম্বার কথা, আমাদের কাছে প্রমাণ আছে, আপনারা তখন প্রমাণ চাইছেন যে টিকটকার যারা আছে এই টিকটকাররা খাতার ভিডিও পোস্ট করছে। এখন আপনারা যদি বলেন ভাই তারা খাতা দেখেনি,
তাহলে কারা এই কাজ করছে তাদের তো আইনের আওতায় নিয়ে আসতে হবে। কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ দিছে সর্বোচ্চ 2 বছরের জেল হবে। এখানে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করছে, 6 লক্ষ শিক্ষার্থী টানা 1 বছর জেলখানার মধ্যেই থাকবে, তারা কিন্তু বাইরে আসতে পারবে না। এসএসসি পরীক্ষার্থী এইচএসসি তে যে 4 লক্ষ 5 লক্ষ এবার ফেল করবে তারা সমাজে মুখ দেখাইতে পারবে না, কারণ এই সিস্টেম আপনারা করছেন। যারা এ প্লাস পাইছে তাদের মিষ্টি খাওয়া দিয়ে ছবি তোলেন, প্রত্যেকটা কলেজে গান টান হয়, কিন্তু যারা ফেল করে তাদেরকে সবাই গালি দেয়, তাদেরকে নিয়ে পোস্ট করে দেয় ফেল করছে। তাহলে এই যে সিস্টেমটা আসছে এই কথার জন্য যে যারা দায়ী, যে টিকটকাররা খাতা দেখাইছে বা যে টিচাররা এটার জন্য দায়ী, তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়নি। 2 দিন আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পোস্ট করছে যে প্রমাণ পাইছে 14 জনের বিরুদ্ধে, কিন্তু প্রমাণ পাওয়ার পরে কি করছে, কারণ দর্শানো নোটিশ দিছে। এই কারণ দর্শানো নোটিশ দিবে 14 দিন পরে, তারপরে আবার কারণ দর্শানো নোটিশ দিবে, আবার ধামাচাপা হয়ে যাবে। প্রমাণ পাইছে, প্রমাণ পাওয়ার পরেও যদি পদক্ষেপ না নাও তাহলে কবে নিবে? কিন্তু যারা ফেল করছে তাদের তো অলরেডি পদক্ষেপ নেওয়া হয়ে গেছে, অলরেডি 7 জন সুসাইড করছে, এর দায়ভার কার? এটা গেল আমাদের 7 নাম্বার কথা। 8 নাম্বার কথা, একটা স্টুডেন্ট যদি ফেল করে তার 1 বছর লস হয়, সেটা এসএসসি হোক বা এইচএসসি হোক, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে, যেটা ইউনিভার্সিটি লেভেলে হয়, সব জায়গাতে হয়। এতে করে হবে কি, যে স্টুডেন্ট 1 বছর ডিপ্রেশনে থাকে সে চাইলে 1 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে তার বন্ধুর সাথে কলেজে পড়তে পারবে। যে ছেলেটা অ্যাডমিশনে সিটকে পড়তেছে, সে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিল, সে অ্যাডমিশন পরীক্ষা দিতে পারবে, তার 1 বছর নষ্ট হবে না। এই জন্য রেজাল্ট দেওয়ার মানে দ্রুততম সময়ের মধ্যে, যতটুকু 1 মাস হোক 15 দিন হোক, এর মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে আবার রেজাল্ট দিতে হবে। এটা গেল একটা। 8 নাম্বার। 9 নাম্বার কথাটা হচ্ছে, আমাদের এই যে টিকটকারদের খাতা দেখা বা যাকে খাতা দেওয়া হয়, আমরা কিন্তু জানি না যে আদৌ খাতা দেখা হয়েছে কিনা। যখন পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা হয় তখনও আদৌকে খাতা দেখছে কিনা আমরা জানি না। তো এটা একটা ভুতুড়ে সিস্টেম হয়ে গেছে। তো আমাদের মনে হয় অন্তত পক্ষে পুনর্মূল্যায়ন যখন করা হবে, মানে যারা আবেদন করতেছে তাদের খাতার যে ছবি, এটা যেন ওয়েবসাইটের মাধ্যমে কোনো জায়গায় আপলোড করা হয়, যাতে করে স্টুডেন্ট দেখতে পারে তার কোন ভুলের কারণে ফেল করছে। ধরেন আমি ফেল করছি, আমি জানিও না যে আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ভুলের কারণে ফেল করছি, নাকি আমি লিখতে পারিনি তাই ফেল করছি। একটা স্টুডেন্ট গতদিন আমাদের লাইভে বলতেছে সে 12টা সাবজেক্টে এ প্লাস পাইছে, একটা সাবজেক্টে ফেল করছে। সে যে 12টা সাবজেক্টে এ প্লাস পায়, তার কি একটা সাবজেক্টে পাস করার যোগ্যতা নাই? এ প্লাস না পাস করার যোগ্যতা নাই? তাহলে তার কথার উত্তর কিভাবে দিবেন? তো আমরা চাই অন্তত পক্ষে পুনর্মূল্যায়ন যখন করা হবে তখন যেন খাতাগুলো ওয়েবসাইটে আপলোড করা হয় বা অন্য কিছু করা হয়। এখানে শিক্ষা যখন রেজিস্ট্রেশন করা হয় পরীক্ষার জন্য, একটা অনেক পরিমাণে একটা টাকা নেওয়া হয়, এক এক স্কুলে এক এক কলেজে এক এক পরিমাণে টাকা নেওয়া হয়। তো এইটা দিয়েও যদি না হয়, সরকার থেকে ভর্তুকি দিয়ে হইলেও যেন এরকম একটা সিস্টেম নিয়ে আসা হয়, যেখানে ওয়েবসাইটে স্টুডেন্টের খাতা দেখতে পারবে, নিজের ভুল সংশোধন করে পরের বার পাস করতে পারবে। যদি ভুল থেকে শিক্ষায় গ্রহণ করতে না পারে তাহলে ভালো রেজাল্ট করবে কিভাবে? কিছু শিখতেই পারতেছে না, পরীক্ষা দিবে আবার ফেল করবে, আবার পরীক্ষা দিবে আবার ফেল করবে। এটা ছিল আমাদের 9 নাম্বার দাবি। 10 নাম্বার দাবি, অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে হবে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডে আইসিটি ইংলিশ পরীক্ষা প্রশ্ন এত মাত্রায় কঠিন হয়েছে যেটা কল্পনারও বাইরে, যেটা আমি আগের যে চেয়ারম্যান স্যার ছিল স্যারকে আমি বলছিলাম। কিন্তু এবারে দেখেন এক এক শিক্ষা বোর্ডে এক এক রকম প্রশ্ন হয়েছে, কোনো বোর্ডে কঠিন, কোনো বোর্ডে সহজ। এরকম করে দেখা যাচ্ছে কোনো বোর্ডে শিক্ষার্থী ভালো রেজাল্ট করতেছে, কোনো বোর্ডে খারাপ রেজাল্ট করতেছে, অথচ অ্যাডমিশনে সব রেজাল্ট এক জায়গায় করে কিন্তু সবাই পরীক্ষা দিবে। এমন না যে বোর্ড অনুযায়ী অ্যাডমিশন পরীক্ষা দিবে। যখন একটা স্টুডেন্ট বুয়েটে পরীক্ষা দিবে, ঢাবিতে পরীক্ষা দিবে, দাবিতে পরীক্ষা দিবে, সবার রেজাল্ট একসাথে থাকবে ওখানে। অতএব আমাদের অভিন্ন প্রশ্নে পরীক্ষা নিতে হবে সামনে বার থেকে। এবার তো সম্ভব না, যে সামনে বার থেকে নেওয়া লাগবে। এরপরে এবার প্রশ্নে যে ভুলগুলো হয়েছে, আইসিটি, রসায়ন বা অন্যান্য পরীক্ষায় যে প্রশ্নগুলো ভুল হয়েছে, এরকম ভুল প্রত্যেক বছরই হয়। এতে করে স্টুডেন্টরা জানেও না যে এটার মার্কটা কিভাবে দিবে। যেমন আপনারা ধরেন প্রত্যেক পরীক্ষার পরে কিন্তু আপনারা একটা নোটিশ দেন কতজন পরীক্ষার্থী আসে, কতজন আসেনি, এটা একটা লিস্ট দিয়ে দেওয়া হয় শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে। এরকম সবকিছু দেওয়া হয়, কতজন এক্সপেল হয়েছে, কতজন টিচার বহিষ্কার হয়েছে, সেটাও দেওয়া যায়। কিন্তু এখানে ওই যে 2টা প্রশ্ন ভুল হয়েছে, এটার মার্ক দিবে কিভাবে এটা কেউই জানে না। এই বিষয়ে জানাইতে হবে, এবং অবশ্যই পরীক্ষার আগে ভালোভাবে প্রশ্নটা আমাদের সম্মানিত শিক্ষকদের মধ্যে থেকে বাছাই করা বিশেষজ্ঞ টিমের দ্বারা যাচাই বাছাই করতে হবে। করার পরে সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন দিতে হবে, যাতে করে সেখানে নির্ভুল প্রশ্ন হয়, স্টুডেন্টরা যেন ভুল প্রশ্নে পরীক্ষা দিয়ে যেন ডিপ্রেশনে না যায়। এরপরে 12 নাম্বার লাস্ট কথা, সেটা হচ্ছে এবার এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার সময় দেখা গেছে 33টা নতুন নির্দেশনা দিছে। এরপরে এমনকি পরীক্ষার সময়ও নতুন নতুন নির্দেশনা দিছে। যদি কোনো
স্টুডেন্টদের নির্দেশনা দেওয়া হয়। যেমন আমাদের রেজাল্টের পরে স্যার বলছে যে 79 পাইছে তাকে 79 দেওয়া হয়েছে, আমাদের 80ও দিবে না। এখন আমার একটা প্রশ্ন, মানে কেউ বেয়াদবি নেবেন না, আমার একটা প্রশ্ন যে আমরা যারা মুসলিম আছি, আমাদের জানা মতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওহী নাজিল কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কোন ওহীর মাধ্যমে রেজাল্ট পাইছে? এখানে টিকটকারদের খাতা দেখানোর পরও দাবি করে যে 79 মানে 79, 80 দিতে পারবো না। এইভাবে জোরালো দাবি করে কিভাবে? খাতা কি এত নির্ভুলভাবে দেখা হয়েছে? তো আমার কথা হচ্ছে যে এই যে নতুন নতুন নিয়ম চালু করা হয়, গ্রেস মার্ক হোক বা এই যে পরীক্ষায় এই পড়ে যেতে হবে, ওই পড়ে যেতে হবে, এই করা যাবে না, ওই করা যাবে না, এই যে নতুন নতুন নিয়ম, এগুলো একটা ব্যাচের যখন পরীক্ষা শুরু হবে তখন এই নিয়মগুলো দিতে হবে। পরীক্ষার টাইমে রেজাল্টের পরে এই নিয়মগুলো চাপাই দিলে হবে না স্টুডেন্টদের উপরে। এই ছিল আমাদের 12টা দাবি। এখন আমরা স্যারের উত্তর জানতে চাই যে স্যার দাবিগুলো মানবেন কি না, বা এই বিষয়ে ওনার কি মন্তব্য। আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে চাই। আমাদের ছেলেপেলে যারা আছে তারা অপেক্ষা করতে পারে। আমাদের যে কাজকে মাইনস্টোন কলেজে যে ঘটনা ঘটছে, আমাদের শিক্ষা উপদেষ্টা এটা নিয়ে কোনো শোকাতক পোস্ট করেন। এরপরে সাথে ওনাদের তো দেখাই যায়নি। উনি বলছেন স্যার আমি কি আসলে মেইন, হ্যাঁ আমি মোহাম্মদ তানভীরুল ইসলাম প্রান্ত, আমি বাচ্চাদের পড়াই, ফিজিক্স পড়াই, আমার অনলাইন অফলাইন দুটো রেজিস্ট্রেশন আছে। আসলে এখানে আসার কারণটা আমি আপনাদের কার্ড ধরে দাঁড় করাই দিতে চাইছি। এরকম না, আমাদের যে দাবিটা এখানে দেখেন, প্রথম যে সমস্যাটা আমার কাছে মনে হয়, এটা সায়েন্সের বাচ্চা যখন হচ্ছে আপনার পরীক্ষা দেয়, সায়েন্সের প্রিপারেশন কিন্তু খুবই কঠিন একটা জিনিস। আমরা যারা পড়াই বা যারা এটির সাথে সংশ্লিষ্ট তারা জানে, এরকমও ঘটনা ঘটেছে যে পরীক্ষা দেওয়ার ভয় অনেক আগে আত্মহত্যা করে, এত কঠিন একটা জায়গা। তো যখন আপনি রসায়নের মতো একটা জায়গায়, সেন্সিটিভ একটা মানে জায়গায় আপনি ভুল করছেন, ওই বাচ্চাটা কিন্তু 1 নাম্বার লেখার সময় ওর মাথার মধ্যে কিন্তু মানে একটা চরম সে ট্রমাটাইজড হয়ে যাবে যে আমি কি ভুল করলাম। ওর কিন্তু অটোমেটিকলি 30 মিনিট কিন্তু আপ হয়ে যাবে। এতে করে বাকি প্রশ্নগুলো সে কিন্তু ঠিকঠাক উত্তর দিতে পারবে না। এবং এটার কারণে কত স্টুডেন্টের আপনার যে স্বপ্ন আছে যারা কেউ বুয়েটে পরীক্ষা দিবে, কেউ রুয়েটে পরীক্ষা দিবে। তো স্যার আমাদের মেইন কথা হচ্ছে, বনি যে কথাগুলো বলেছে আমি তো তার সাথে একত্রতা পোষণ করছি। আপনাদের কাছে আমার প্রাণের আগে একটা দাবি যে দেখেন, শিক্ষা বোর্ডে আপনারা যে সমস্ত মানুষ রয়েছেন আপনারা কিন্তু বোঝেন, বা ঢাকাতে যারা আছে তারা কিন্তু জানে যে আসলে কিভাবে কি পালস, স্টুডেন্ট একটু পালসটা প্লিজ আপনারা বোঝেন। কারণ দেখেন যে এই জাতিটাকে যদি আমরা অলরেডি আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে সিস্টেমগুলো করা হয়েছে, নতুন কারিকুলাম এসেছে, শিক্ষার কিন্তু আর কিছু নাই। এই যে টিকটকারগুলো হচ্ছে এমনিতে হচ্ছে। তো আপনারা প্লিজ নতুন করে এটাকে একটু ধরেন। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এটাকে ধরেন, ধরে এই জেনারেশনের বাচ্চাগুলোকে মানুষ করেন। কারণ আপনাদের হাতে সব কিছু ডিপেন্ড করতেছে। তো এমন কোনো ডিসিশন নিয়েন না, বা এই যে বাচ্চাদের ব্যাঘাত ঘটছে। কারণ এরা এখানে কেন আসছে? এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু আসছে একটা কারণেই, যে শিক্ষামন্ত্রী কিন্তু পদত্যাগ মানে নেওয়ার জন্য আসছে। দেখেন রাত 3টার মতো অবস্থায় এই বাচ্চাগুলো না পড়াশোনা করে জেগে আছে। মাইলস্টোনে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনা ঘটার পরে কিন্তু আসলে কোনোভাবেই কাম্য নয়। এটা আমি খুবই মানে আমার খুবই খারাপ লাগছে। আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা যদি এই ভুলগুলো করেন, এই বাচ্চাগুলো তো সুযোগ নেবেই। আমি আপনাদের কাছে প্রাণের দাবি করছি, এই বাচ্চাগুলো কিন্তু আপনাদের। হ্যাঁ, আপনারা কিন্তু এইভাবে ভাবেন না যে আমরা আপনাদেরকে এসে এমনভাবে ধরছি মানে যা ইচ্ছা তাই, ব্যাপারটা তা না। এই বাচ্চাগুলো আপনাদের, এই বাচ্চাগুলো আপনাদের। এরা আপনার কাছে আসছে, এরা হচ্ছে কোমলবতী। এরা কি বুঝে দেখেন, এরা জুলাই আন্দোলনের সময় কিন্তু একটা ডাকে কিন্তু রাস্তায় চলে গেছে। এরা কিন্তু ওভাররেটেড। এরা কিন্তু না কোনো পদ চাইতে আসছে, না কোনো হচ্ছে যে আপনার কোনো ক্ষমতা চাইতে আসছে, না কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড চাইতে আসছে, কিচ্ছু না। তো আপনাদের কাছে আমাদের প্রাণের যে দাবিগুলো, যে আমার ছোটো ভাই বনি যেটা বলছে, আমি একাত্মতা ঘোষণা করছি। খুব দ্রুততার সাথে আপনারা এই সিদ্ধান্তটা নিন এবং ঢাকার সাথে আপনারা যোগাযোগ করেন করে আপনি বিষয়টা, গোটা বাংলাদেশে একটা উত্তাল পরিবেশ, এই সময় একটা বাচ্চা পরীক্ষা দেওয়ার মতো অবস্থা কিন্তু নাই। খুব দ্রুততার সাথে আপনারা সিদ্ধান্ত নেন এবং এই যে শিক্ষা বোর্ডের সংস্কার, আপনারা এই সুযোগেই আপনারা প্লিজ বসেন। এগুলা ভুলভাল, এক বোর্ডে একরকম, আরেক বোর্ডে একরকম, এই কাজ করে বাচ্চাদের, এরা যে ইউনিভার্সিটিতে যাবে, কারণ ইউনিভার্সিটিতে একটা বাচ্চার স্বপ্ন, বিশ্বাস করেন মা বাবা সব কিছু করতেছে এই বাচ্চাদের জন্য। তা আমি একজন শিক্ষক হয়ে আমি আসছি, আমি থাকতে পারিনি যে আপনাদের কাছে আমি আসছি, যে বনে আসছে, এই বাচ্চাগুলো আসছে। আপনারা খুব দ্রুততার সাথে একটা সিদ্ধান্তে আসেন। আমরা আপনাদেরকে কোনো কাঠ গড়াতে দাঁড় করাতে আসছি। আপনারা আমাদের শিক্ষক মানুষ, আপনারা আমাদের গুরুজন মানুষ, আপনারা এই পজিশনে আসছেন, অনেক কষ্টে আসছেন। হুট করে আমি সেখানে বললেই ব্যাপারটা হয়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনাদেরকে অতি সম্মানের জায়গায় রেখে যে দাবিগুলো বলা হয়েছে বাচ্চাদের মুখের দিকে তাকে আপনারা তাড়াতাড়ি একটু সমাধান করবেন। কারণ এইভাবে কোনো দেশের সিস্টেম ব্যবস্থা চলতে পারে না। এভাবে চললে শিক্ষা ব্যবস্থা দিন দিন আরও মুক্ত হবে। আমরা যেখানে স্বপ্ন দেখছি আরও ভালো করব, সেখানে আপনারা একটা কাজ করতে পারেন, বারবার যারা শিক্ষার সাথে সংশ্লিষ্ট যে লোকেরা আছে তাদের সাথে একটু আপনারা আগে একটু বসতে পারেন,
আগে একটু তাদের সাথে কথা বলতে পারেন। যেমন দেখেন এবার একটা কি নিয়ম আসছিল, ক্যালকুলেটর নাকি আপনি হচ্ছে অফ করে দিচ্ছেন, কথাটা বোঝেন। সায়েন্সের যে আমি একটা ফিজিক্সের একটা ম্যাথের বা একটা কেমিস্ট্রি অঙ্ক করবো, আপনি কিভাবে ওই অঙ্কে আপনি ওই ইয়ে করবেন বলেন? তো এই যে যে সিদ্ধান্তগুলো আসে এরা কারা নেয়, মানে আমি একটু অবাক হই। আপনারা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে একবারে প্লিজ আগে বসবেন। আপনারা আমাদের থেকে জ্ঞানী মানুষ স্যার, আপনাদের কাঠ করে দাঁড় করাতে আসে নেই। আমাদের যে কথাটা বলছি আপনারা প্লিজ ঠিক করে দিবেন এবং খুব দ্রুততার সাথে স্যার এই পদক্ষেপগুলো যা যা হয়েছে। এবং এটা তো ভুল, আপনারা যদি একটু আসে আগে বলতেন যে না আমরা বলবো রাত 3টার সময়, আসলে এটা কিন্তু মেনে নেওয়া অসম্ভব। রাত 2টার সময় আমরা রাস্তায় বের হবো কেন ভাই? আমাদের কি কোনো কাজ নাই? আমরা কি গেলে ভাইরাল হওয়ার জন্য আসছি? ভাইরাল হওয়ার জন্য কিন্তু আসে না, এটা একদম যুক্তিযত কথা বলার জন্য এখানে আসছি এবং সব কাজ হয়ে আসছি। আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের যে 33টা দফা দিয়েছিল পরীক্ষার আগে, এগুলো সব যে একদম পঙ্খানুপুঙ্খভাবে পালন করা হয়েছে তা না, এটা হ্যাঁ, কিন্তু কি কাজটা হয়েছে যে আমাদের মেন্টালি প্রভাব পড়ছে পরীক্ষার আগে। এটা যদি অনেক আগে আমাদের জানা দেওয়া হতো তাহলে একটা কথা হতো, কিন্তু পরীক্ষার জাস্ট টাইম আগে সেগুলো করা মানে নির্দেশনা দেওয়া হয়েছে, পালন করে নাই কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমরা মানে মেন্টালি খুব ইয়ে হয়েছে। আচ্ছা, একটা দেশের যেহেতু পরিবর্তন হয়েছে, একটা প্রবলেম হচ্ছে আমরা বুঝতেছি স্যাররা যেটা করার। হ্যাঁ স্যার, আমি একটা কথা বলতে চাই। এনারা হচ্ছে আমাদের বড় ভাই, আর আমরা যেহেতু রানিং স্টুডেন্ট, আমাদের এখন পরীক্ষা চলছে, যেহেতু একটা সুযোগ আসছে। স্যার আমাদের একটা প্রোগ্রামে আসছেন, আপনি প্রোগ্রামে আপনি অনেকগুলো কথা বলেছেন আমাদের বিদায় অনুষ্ঠান আপনার কলেজে। তো স্যার আমাদের আপনার কথাগুলো আমরা খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম, একটা অন্যরকম ফিলিংস আসছে যে হয়তো বা 5 তারিখের পরে সব কিছুতে পরিবর্তন আসবে। স্যার আমি স্টুডেন্ট পক্ষ থেকে আমি একটা কথা বলি স্যার, ধারণা সেটা হচ্ছে স্যার এখন চলছে 2025 সাল, পঞ্চম প্রজন্ম, আর আমাদের শিক্ষানীতি স্যার 2012 সালের। আমরা তাহলে কত ব্যাকডেটেড স্যার? আমরা কিন্তু আমাদের যে কয়টা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ড কিন্তু স্বাধীনভাবে তার কেন্দ্রে সে পরীক্ষা নেয়। আমাদের রাজশাহী বোর্ডে কোশ্চেন করে কেউ কিন্তু না, কিন্তু তারপরে আমরা ঢাকামুখী হয়ে থাকি। স্যার কালকে যখন এরকম একটা পরিস্থিতি হয়, আমরা রাজশাহীর ভিতরে আমরা গ্রুপে আলোচনা করছিলাম, তখন কিন্তু কেউ কিন্তু কোনো বিবৃতি দেয়নি পরীক্ষা দিব কি দিব না। আমরা গ্রুপে ডিসকাস করছিলাম যে আমাদেরকে এখন কি করা উচিত। সবাই ভয় পাচ্ছিল যে কেউ তো পদক্ষেপ নিচ্ছিল না। তখন আমরা বললাম যে তাহলে আমরা একটা গ্রুপ ভোট করে আমরা একটা প্রথম পদক্ষেপ নেব। একজন যদি সাহস করে আগায় যায় তাহলে সবাই তখন হবে। আমরা প্রথম স্যার অগ্রণী স্কুলে আমরা গ্রুপে ডিসিশন নিয়ে আমরা তখন আমাদের পেজে বলি যে আমরা কালকে পরীক্ষা দিব না। স্যার আমি এটা বলার কারণ এটা যে আমাদের বনি ভাই যেটা বললো যে স্যার একটা গাছ যদি মারা যায় আপনি গাছটা এসে উকড়ায় ফেলে দেবেন না, গাছটাকে যদি বাঁচাতে হয় তাহলে স্যার গোড়া থেকে সমস্যা করতে হবে। এখন 2025 সাল চলছে, যেখানে স্যার প্রত্যেক বছর 26,10,000 শুধু শিক্ষিত বেকার থাকে, কিন্তু আমাদের যে শিক্ষা পাঠ্যক্রম 2012 সালের, আমরা কিন্তু স্যার আমাদেরকে ছোট থেকে শেখানো হয় এই শিক্ষাতে তুমি অমুক হবা তমুক হবা, কিন্তু স্যার বাস্তবতা সম্পূর্ণ আমরা ওই জায়গাতে যাওয়ার পর দেখি ভিন্ন। স্যার 26 লাখ প্রত্যেক বছর বেকার বের হচ্ছে। তাহলে স্যার আপনারা তো বোর্ড স্বাধীন, তাহলে কি এমন কোনো কিছু করা যায় না আপনাদের দ্বারা যে এই বোর্ড একটা পরিবর্তন করলো, এটা দেখে 8-10টা মানুষ পরিবর্তন করা যায়? স্যার আমরা এমন একটা সময়ে বসবাস করছি যেখানে সবাই দিনকে দিন এআই আর অনেক কিছু টেকনোলজিতে আগে যাচ্ছে, আর আমাদের শিক্ষা ব্যবস্থা 2012 সালের নীতি। আমরা এখনো সৃজনশীল আর এমসিকিউ এর মধ্যে আবদ্ধ, সামান্য কিছু পুঁথিগত জ্ঞান এর মধ্যে আমরা সীমাবদ্ধ। স্যার ম্যাক্সিমাম আমরা যারা কলেজ লেভেলে আছি, স্কুল লেভেলে থাকতে আমাদেরকে বলতো যে কলেজে গেলে তোমাদের এই হবে, কিন্তু কলেজে আসার পরে দেখি স্যার এরকমই যে স্যার একটা বাংলাতে প্রবাদ আছে যে ফাঁকা কলসির আওয়াজ বেশি। আমাদের আমূল যে শিক্ষা ব্যবস্থা আসলে এটা ফাঁকা কলসি হয়ে গেছে, এটার আওয়াজটা বেশি, কিন্তু স্যার কোনো কার্যকরী কিছু না। উদাহরণ একটা দিয়ে সেটা হচ্ছে যে আমাদের প্রতি বছর 5,000 অধিক মেডিকেলে চান্স পায় এবং অনেক মানে ডাক্তার বের হয় প্রতি বছর। এরপর আমাদের কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললে যে প্রয়োজনে ডাক্তার বাহির থেকে নিয়ে আসা হবে। তাহলে এই যে আমাদের দেশে এতগুলো ডাক্তার তৈরি হচ্ছে, তাহলে কি আমরা গুণগত মানে আমরা নিজেদের উপরই ভরসা করতে পারছি না যে আমাদের দেশে যে ডাক্তারগুলো তৈরি হলো? আমরা দাবিগুলো জানিয়েছি, স্যার এটা হচ্ছে আমাদের কথা। আমাদের দাবিগুলো বলেছেন আপনি, প্রতিক্রিয়া এখন এটার প্রতিক্রিয়া কি বলবো, তোমরা হলো এখন আধুনিক যুগের মানুষ, ওর কথা দিয়ে আমি শুরু করছি। 5G, ঠিক আছে? 5G যারা, তারা যদি আমাদের কাছে তোমাদের 5G আশা করো, আমরা কি পারবো? আসলে না স্যার পারবো না। এখন যদি মনে করো 5G টিচার লাগবে তোমাদের, তাহলে তোমাদের ক্লাস থেকে একজন টিচার বানাতে হবে। আমি 1983 সালে এসএসসি পাস করেছি, 2012 সাল তো অনেক পরের কথা। আমি যে শিক্ষা গ্রহণ করেছি এটা দিয়ে আমি কিন্তু 2025 সালে শিক্ষা দিচ্ছি। তুমি আপডেটেড থাকতে চাইলে 25 সালের টিচারই লাগবে, সম্ভব সেটা? তাহলে স্যার আমরা 50 না, আমি বলছি কথাটা, এতক্ষণ তো তোমরা বললে, আমি আমার কথা বলি। তাহলে তো এইটাই যদি হয়, হ্যাঁ, এগুলো আমি যখন অনার্স পড়ি ফার্স্ট ইয়ারে, আমার ডিপার্টমেন্টে আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় এসেছিলেন, আমাদের তরফ থেকে আমরা একটা
এই সিলেবাসের ব্যাপারে আপত্তি দিয়েছিলাম, মানে একটা দাবি তুলেছিলাম। তো ভাইস চ্যান্সেলর, ওই সময়কালের ভাইস চ্যান্সেলর মানে স্বাভাবিক মানুষের তুলনায় অনেক জ্ঞানী গুণী, অনেক নাম করা মানুষ, উনি এই জবাবটা দিয়েছিলেন। অনেক শিক্ষিত মানুষ উনি বলেছিলেন যে শিক্ষার্থীরা যদি ঠিক করবে যে তার পাঠ্যসূচি কী হবে, তাহলে এটা ইন দ্য লং রান এটার ফলাফল ভালো হবে না, এই কথাটা বলেছিলেন। আমি এটা তো আগের যুগের কথা। এখন তুমি যদি সব যুগেরই আপডেটেড চাও, যেমন সেদিন আমাকে একজনের সাথে কথা বলতে হলো যে আপনার ছেলে হয়তো পাশ করে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এখন প্রাইমারি স্কুলের টিচার যদি আশা করেন যে একজন ডাক্তার যে প্রাইমারি স্কুলের টিচার হবে, এটা তো পাবেন না, এখন বাংলাদেশে নাই। প্রাইমারি স্কুলের টিচার কারা করে? ডাক্তার। তাদের যদি ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, তাহলে তো প্রাইমারি স্কুলে যে যোগদান করতো না। কিন্তু বাস্তবতা এটাই যে ওই প্রাইমারি স্কুলের ইন্টারমিডিয়েট পাস বা ডিগ্রি পাস টিচারের কাছ থেকেই তারাই কিন্তু ডাক্তার তৈরি করছে, ইঞ্জিনিয়ার তৈরি করছে, ঠিক না? প্রাইমারি স্কুলে আমরা যে টিচারদের কাছে পড়েছি, আমরা বিবেচনার একটু চোখ বন্ধ করলে বুঝবো যে তারা কেমন ছিল, কতটা ছিল। তারা হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ই নাই, কখনো পড়ে নাই। তারা কিন্তু আবার তোমাদের মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেধাবী স্টুডেন্ট, ইউনিভার্সিটি পড়ার স্টুডেন্ট তৈরি করছে, তাই না? আচ্ছা, তো এগুলো একটা বিষয় আছে, জেনারেশনের একটা গ্যাপ আছে। হ্যাঁ, যেমন রাত 3টায় কেন পরীক্ষা পিছিয়ে এলো, তাই না? ওইটাই এই আসছি, সিরিয়ালি না হলেও এটা রাত 3টায় কেন হলো, এটা একটা বিষয়। বরং বলা যেতে পারে যে এটা আরও আগে হলে ভালো হতো। আচ্ছা, ভালো হতো বলতে সরাসরি এই ঘটনার সাথে কিছু কিছু লোক জড়িত আছে যারা এফেক্টেড হয়েছে। যেমন মেবি ওই কলেজ কেন্দ্রে, ওই কলেজেও একটা কেন্দ্র থাকতে পারে, তাদের বিষয়ে ওদের ছাত্ররা আছে, তারা মেন্টালি খুবই শকড হয়েছিল, হ্যাঁ, তাদের জন্য ছিল। তো পরীক্ষার সিদ্ধান্ত পিছাইতে দেরি হয়েছে, যে কোনো কারণেই হোক, সরকারের সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছে। কিন্তু দেরিতে তো আমার মনে হয় যে ক্ষতি কি কিছু হয়েছে? আমাদের স্টুডেন্টরা যারা পরীক্ষা যাওয়ার, তারা কিন্তু রাত পড়াশোনা করেছে, অনেক ক্ষতি হয়েছে। আমি একটা কথা বলি, আমি একা কথা বলি একটা। আচ্ছা, একজন যিনি এইচএসসি পরীক্ষার্থী, উনি জবাবটা দেন দেখি। আমি বলি, হ্যাঁ, কি ক্ষতি হয়েছে? না, ক্ষতিটা কি হয়েছে? ক্ষতিটা কি হয়েছে, আমি যখন দুপুরে খাই দিয়ে নামাজ পড়ার পর নিউজ পেপারটা স্ক্রল করতে যাচ্ছি, তখন আমি আবার দেখছি যে ছোট ভাই বোনদের এরকম অবস্থা একটা সুস্থ বিবেকবান মানুষ কখনো স্থিরে বসে থাকতে পারে না। আমার চোখের জল, আমি তার চোখের পানি ফেলেছি। আমি রাত 3টা পর্যন্ত সারা রাত ঘুমাতে পারিনি। আমার মাইগ্রেন। আচ্ছা, বুঝেছি, সবই হয়েছে। এখন পরীক্ষা তো পিছিয়ে গেছে, তাহলে তো আর তার ক্ষতি একটা কি হয়েছে জানেন? আমি একটা কথা বলি, ক্ষতি হচ্ছে যে আমরা এইভাবে এসেছি এখানে, যদি 10টা যত আর কি আমার বুঝতে হয়তো ভুল ছিল, তার ক্ষতি হয়েছে। আচ্ছা, কিন্তু এটা, হ্যাঁ, কিন্তু এটা বলে, কিন্তু এটা বলে নাই যে পরীক্ষা নিবেই না। না, পরীক্ষা কি নিয়েছে আজকে? কেন সব কেন তো জবাব হয় না। হ্যাঁ, সব কেনের জবাব তো আমি দিতে পারছি না। হ্যাঁ, সিদ্ধান্ত তারা, এটাই কথা ছিল, আমরা ওইটা প্রস্তুত ছিলাম যে হয়তো, আচ্ছা, এই বিষয়টা আমি বুঝেছি, বিষয়টা। হ্যাঁ, মেন্টাল প্রেশার গেছে, এটা সবারই, আমাদেরও গেছে, তাই না? স্যার, আমাদের শিক্ষা উপদেষ্টার এটার কোনো আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, বুঝলাম এই বিষয়টা। এরপরে আমি বলি, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, এটা শিক্ষা উপদেষ্টা বুঝবেন, মানে পদত্যাগ করবেন কিনা। আচ্ছা, আমার না, আচ্ছা, আমার কথাটা এতক্ষণ তো আপনারা বললেন, আমার আচ্ছা বলেন। ওরা যেহেতু লাইভে বিষয়টা দেখতেছে, আমাদের হয়তো অনেক কথা বলতেছি, তো আপনি আপনার সিদ্ধান্তটা আমাদেরকে একটু তাড়াতাড়ি জানালে ভালো হয়, মানে সরাসরি পয়েন্টেই বলছি। জি। আচ্ছা, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ বিষয়টি আমাদের এখানে তো এটা আমাদের বিষয় না। চেয়ারম্যানদের পদত্যাগ হয় না, চেয়ারম্যানদের বদলি হয়। চেয়ারম্যানরা সরকারের নির্দেশে এখানে আসে চাকরি করতে, আবার সরকারের আরেকটা কাগজ পেলে চলে যায়। এইখানে পদ আঁকড়ে ধরারও কিছু নেই, এটা পলিটিক্যাল কোনো পদ না, এটা কোনো সামাজিক পদও না। সরকার যদি মনে করে চেয়ারম্যানকে যে কোনো সময় তুলে নিতে পারে, ঠিক আছে?
মাইলস্টোন কলেজের ঘটনায় আমরা সবাই, তোমার তো ছেলে নাই মেয়ে নাই নাকি আছে? আমার কিন্তু ছেলে মেয়ে আছে। কিন্তু আমার ছোট ভাই বোন না বলছি আমি, তোমার চেয়ে আমাকে কম শক্ট মনে করো কেন? হ্যাঁ, আমরা কি কম শক্ট? এখন তোমরা তো যদি বলো যে না আমরা শক্ট না, এই কথা ভাবা ভুল হবে। হ্যাঁ, মর্মাহত। আচ্ছা, আমি বলছি এক এক করে। হ্যাঁ, এটার ঘটনার সত্যতা যাচাই করে হতাহতদের হিসাব দেওয়া হবে, এটা নিঃসন্দেহে হবে। এটা তো এটা যে এটা হবে না এমন আমরা আশা করি না, এটা অবশ্যই হবে। আমাদের মধ্যে কয়েকজন এখন ওইখানে তাৎক্ষণিক যে ঘটনাটা ঘটেছে, আমি এটা কারো কাছ থেকে শুনে না, আমার কাছ থেকে যেটা ফেসবুক, ইন্টারনেট এই সমস্ত দেখে যেটা মনে হয়েছে, মানে এত দ্রুত ঘটনাটা ঘটেছে। ওই সময় ওই স্কুল কর্তৃপক্ষ বা সরকার বা কিছু তারা, আমি দুজন ডাক্তারের কথা শুনেছি, ডাক্তারকে জিজ্ঞেস করছে আপনার এখানে কয়জন এসেছে? উনি বলেছেন এটা তো কয়জন আমি গণনা করতে পারি না, আমি জাস্ট খালি রোগী এসেছে আমরা তাদেরকে ট্রিটমেন্টের জন্য দিয়ে দিয়েছি, কিন্তু কয়জন হয়েছে উনি ওই সময়টায় উনি চিকিৎসাবাদ দিয়ে গণনাটা করতে যায় নাই। এগুলো একটু সময় লাগবে হয়তো বা, এটা অবশ্যই হবে। আমি সংক্ষেপেই বলছি, তারা দোষী এটা অবশ্যই। আমরা তোমার মতো আমার মতো সারা বাংলাদেশের মানুষ, যদি এখানে কারো দোষ থাকে এটা অবশ্যই ইনভেস্টিগেশন হবে। বাংলাদেশ বিমান বাহিনীর মতো এত সুশৃঙ্খল একটা বাহিনীতে একটা ঘটনা ঘটলো, তাদের এটা অপূরণীয় ক্ষতি। এবং তোমরা জানো যে যে ছেলেটা এখানে পাইলট ছিলেন উনি আমাদের রাজশাহীর মানুষ, সুতরাং এটা আমাদের এই এলাকার জন্য আরও বড় ক্ষতি। এরকম একটা মানুষ এইভাবে হলে অবশ্যই বিচারের আওতায় আসবে কারো যদি দোষ থাকে। পরীক্ষা পিছানোর সিদ্ধান্ত যেটা বললাম, সিকিউ এমসিকিউ মিলে পাস, এই বিষয়টা। আচ্ছা, পরীক্ষাগুলো তোমরা একটু কথা বলেছ এরকম, আমি বিষয়টা এইভাবে বলি। পরীক্ষা গ্রহণ, তারপরে প্রশ্নপত্র প্রণয়ন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেক কিছু জানি, কিন্তু আমাদের জানার কিছু ঘাটতিও থাকে। সব জানা যে আমাদের প্রপার হয়, আমার সব জানা সঠিক না, ঠিক একইভাবে তোমাদের সব জানাও সঠিক না। ঠিক আছে? যেমন ও একটা বললো যে আমি নভেম্বরে জয়েন করেছি, না শিক্ষার্থীরা 6 দফা দাবি দিয়েছিলেন, এটা অলরেডি মেনে নিয়েছে। আচ্ছা আচ্ছা, তো আমি নভেম্বরে যোগদান করি নাই, আমার যোগদান হলো জানুয়ারি 7 তারিখ। আচ্ছা, যেমন এই যে এইটুকু একটু গ্যাপ থাকলো না, ঠিক সেরকমই প্রশ্নপত্র প্রণয়ন। রাজশাহীতে যে পরীক্ষা হয়, এই প্রশ্নপত্র রাজশাহীর কোনো টিচার রাজশাহী থেকে তৈরি হয় না, রাজশাহীরা প্রশ্নপত্র প্রণয়ন করে। ঢাকা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করে, দিনাজপুর বোর্ড করে, বরিশাল বোর্ড, এরকম 9টা বোর্ড প্রশ্নপত্র প্রণয়ন করে সেট নিয়ে একটা জায়গায় জমা করে। সেখান থেকে আবার লটারির মাধ্যমে সিদ্ধান্ত হয়। বলো। তাহলে কি স্যার কঠিন কোশ্চেনগুলো না, আমি বলি, দাঁড়া কি কথা বলে স্যারকে শেষ করতে দাও আগে। যখন এইটা তোমাদের বোঝার ভুল, আমরা অনেক সময় আমরাও ভাবতাম যে সেট নাম্বারে একটা হয়, সেট নাম্বার 2 হলে বোধহয় কঠিন হয়, ক সেট না হয় খ সেট হলে কঠিন হয়। কিন্তু এবার আমি নিজে চোখে যেটা প্রশ্নপত্র প্রণয়নের প্রক্রিয়াটা দেখেছি, সেটা হলো 9টা বোর্ড থেকে 9 দুগুণে সিকিউ প্রশ্ন হয় 4 9 36 সেট প্রশ্ন, ওইখানে আমরা জমা হয়। আমাদের বোর্ড থেকে 4 সেট, এরকম 9 বোর্ড থেকে। তার মধ্যে একটা লটারি সংগঠিত হয়, লটারি করে এই 36 সেট প্রশ্ন থেকে 9টা বোর্ড 9 সেট প্রশ্ন নেয়, 9 দুগুণে 18 সেট প্রশ্ন নেয়। বুঝেছ? 18 সেট। এখানে শর্ত হলো আমার মানে রাজশাহী বোর্ডের তৈরি করা প্রশ্ন নিতে পারবে না, আর বাকিগুলোর মধ্যে থেকে নিতে পারবে। এই অপশন দিয়ে লটারি হয়। এখন লটারি মানে ভিতরে আছে প্রশ্ন, উপরে জাস্ট প্যাকেট। কোন প্যাকেট কঠিন, কোন প্যাকেট সহজ, এটা জানার বোঝার আসলে উপায় থাকে না। আর এটা কি হবে না তাহলে? হ্যাঁ, তাহলে কি অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হবে না? মানে দেখা যাচ্ছে যেভাবে চলছে সেভাবে চলবে? আমি বলি নাই। আচ্ছা, এখন হলো আলাদা আলাদা প্রশ্ন কেন? আলাদা আলাদা প্রশ্ন কেন? এটার জবাব বোধহয় আরো আগে ছিল, তাই না? আমরা কিন্তু নিয়মিত বই, যেমন চেয়ারম্যান স্যার এখানে আছেন, আমি আসছি, অন্যান্য অফিসাররা আছেন এখানে, শিক্ষা মন্ত্রণালয় আমাদের নিয়োগ দিচ্ছে, ঠিক সেই রকম অনেক কিছু নীতিমালা আছে পরীক্ষা সংক্রান্ত, এগুলো মন্ত্রণালয় দিয়ে নিয়োগ দেয়। এমনকি পরীক্ষার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামটা আন্তঃশিক্ষা মধ্যে তৈরি হয়, সেটা মন্ত্রণালয়ের অ্যাপ্রুভ লাগে। সব কিছুর মাথার উপরে আমাদের মন্ত্রণালয়।
স্যার এবার এগুলো সবই কিন্তু এবার স্যার শৃঙ্খলার 7 জন জন্য। অলরেডি সুসাইড করছে, প্রত্যেক বছরই করে। আরো কতজন করলে আপনাদের নিয়ম মালা এগুলো চেঞ্জ হবে? না, এখন এখানে বলি, আমরা ভেবেছিলাম 5ই রাজশাহী বোর্ডে আগস্টের থাকলে আপনি পরে- খুশি হইতেন? আচ্ছা, রাজশাহী বোর্ডে থাকলে আপনি খুশি হইতেন? তাই আমি না, এই কথা তুমি এই কথাটা বলো কেন? তাহলে স্যার তাহলে মানুষকে 7 জন আক্রমণ সুসাইড করা যায় করছে না, হচ্ছে না তাহলে আর- না, এইভাবে মানুষকে আক্রমণ করা যায়? একটা মানুষ মরলে কেউ খুশি হবে? তাহলে স্যার 7 জন অলরেডি সুসাইড হয়েছে, রাজশাহী বোর্ডের হয়নি, এটা কোনো কোনটার কথা কারণে না। সুইসাইড হয়েছে? এই অভিন্ন প্রশ্নপত্র কি জন্য? স্যার এই পরীক্ষা পুরো সিস্টেমের কারণে স্যার, হ্যাঁ, পরীক্ষা ফেল করছে যারা। তাহলে তো কাউকে ফেল করতে দেওয়া যাবে না। না না স্যার, ওইটা বলেনি, কিন্তু এই যে হুট করে আমরা যে সিস্টেমের কথা বলতেছি, যে হুট করে স্যার এই যে সরাসরি 85% থেকে একেবারে 58-তে নামে আচ্ছা, নিয়ে আসা ওইটা হলো। যাচ্ছি আমি, ওইটা যাচ্ছি, জি, বলেন। পরে যাই। অভিন্ন প্রশ্নপত্রের বিষয়টা শৃঙ্খলার জন্য। যেমন ধরো এবার একটা পরীক্ষার দিন কুমিল্লায় বন্যা হয়েছিল, শুধু ওই জায়গাটা, ওই কুমিল্লা বোর্ডের পরীক্ষাটা স্থগিত ছিল। তাতে হয়েছে কি, এই বোর্ডের পরীক্ষা কিন্তু চালানো গেছে, যেহেতু আলাদা আলাদা প্রশ্ন চালানো গেছে। অভিন্ন প্রশ্ন হলে কি হতো, পুরো বোর্ডের পুরো সারা বাংলাদেশ পরীক্ষা স্টপ থাকতো। এখন বলতে পারেন যে সারা বাংলাদেশ পরীক্ষা স্টপ থাকলে সমস্যা কি? জি হ্যাঁ, জি জি। হ্যাঁ দাঁড়া থাকে। জি স্যার বলেন। হ্যাঁ, কোনো সমস্যাই নেই, কিন্তু সরকার বলে একটা বিষয় আছে। হ্যাঁ, এখন আমরা যদি সরকারকে মনে করি যে না, সরকারের প্রয়োজন নাই, তাহলে অন্য কথা। আচ্ছা, আমাদের দাবি আমি বলি, জানাচ্ছি ধরেন আমরা। আপনার একটা কোচিং সেন্টার আছে, জি। আপনার সব প্রশ্নই কি নির্ভুল হয়? আপনি পরীক্ষা নিচ্ছেন 100 জন একটা ক্লাসে। স্যার কোচিং এর সাথে শিক্ষা বোর্ডের তুলনা না, না, করবেন না, কেন, আমি স্যার? তুলনা করিনি, আমি তো সেটা উদাহরণস্বরূপ। আপনি তো 100 জনের পরীক্ষা নিচ্ছেন, তার মধ্যে তো একটা প্রশ্ন ভুল হয়, হতে পারে না? হতে পারে কিনা? আচ্ছা, হতে পারে কিনা আপনি স্বীকার করবেন, বলেন বলেন যে কোচিং আর হতে পারে। শিক্ষা বোর্ডের তুলনা এটা তো করা এমন হবে কোনো না, কঠিন, স্যার। আমি তুলনা করছি না। 100 জনের পরীক্ষা নিতে যে যদি একটা ভুল হয়, এখানে পরীক্ষা হচ্ছে সারা বাংলাদেশ 26 লাখ, তাহলে ভুল ভ্রান্তি তো মানবীয়, এটা তো। হ্যাঁ, তারপরে আবার আরো বিষয় আছে, যেমন এবার একটা ভুল হয়েছে, সি এর জায়গায় এস প্রিন্ট হয়েছে, এটা একটা ভুল এসছে আইসিটির প্রশ্নে, একটা প্রোগ্রামিং এর প্রশ্নে। এই প্রশ্নে যে ভুল আসছে আমাদেরকে আচ্ছা, আমি বলছি আর কি কথাটা। বলে না এখন। না, আমি বলছি এই একটা ভুল আসছে, এই ভুলটা কি করে হয়, তাই না? আচ্ছা, এটাও একটা প্রশ্নপত্র প্রক্রিয়াটা কেমন হবে মনে আমাদের বিশ্বাস যে একজন একেবারে প্রশ্ন তৈরি করে দেয়, জাস্ট ওই প্রশ্ন ফটোকপি হয়। আসলে বিষয়টা তা না। হ্যাঁ, প্রশ্নপত্র, আমি যে একটা প্রশ্ন তৈরি করলাম, এই প্রশ্নটাই হুবহু দিয়ে দিল, এই প্রশ্নটার নিরাপত্তা কতটুকু হলো? তাহলে এখানেও অনেক প্রক্রিয়ার মাধ্যমে যায়। হ্যাঁ, হাতে লেখা থেকে আবার যখন ওইখানে বিজিপি সে প্রশ্নগুলো টাইপ করে প্রিন্ট করে, কখনো ভুলক্রমে একাত্র ভুল ভ্রান্তি হতে পারে, প্রশ্নপত্রের ভুল হয় এই কারণেই। তো ভুল হলে যে বিষয়গুলো, এই যে কিছু নিয়ম কানুনের কথা বলা হয়েছে, আমাদের ছাত্রছাত্রীরা তো স্কুলে যায় কম, কলেজে যায় কম। আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পরে ছাত্ররা কলেজমুখী স্কুলমুখী বেশি হবে। স্যার এখানে আমি একটা কথা বলি। আমরা কলেজে স্যার কেন যাব? কলেজে তো স্যার ক্লাস হয় না, ক্লাস হয় না, হ্যাঁ। ক্লাস হয় না। আমাদের যে প্র্যাকটিক্যাল গুলো নাই, জাস্ট প্র্যাকটিক্যাল খাতা দেখে আমরা তুলি। স্যার জিজ্ঞাসা না, থিওরি ক্লাসের কথাই বলো দেখি। থিওরি ক্লাসে আমরা হয় না? প্র্যাকটিক্যাল ক্লাসে পড়তে হয়। আমরা কলেজে থিওরির কথাই বলো। থিওরি স্যার যে কটা ক্লাস হয় ওই কটা ক্লাসে ছাত্ররা যায় না তো। হ্যাঁ, যাবে কেন স্যার? কারণ ওই যে টিচাররা যে আউটপুট গুলো দিবে, সেই আউটপুটটা তো দেয় না। যে আমরা আচ্ছা, এখন তোমার ওই কথা হয়েছে, বুঝছি। তাহলে তো আমরা কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই কেন? আমি এই কলেজ না ওই কলেজ ভর্তি হবো, ওইটা তো স্যার আমাদের সিস্টেমের ভিতরে। এই কথা তোমার কথা ঠিক না। কলেজে ক্লাস হয়, আমিও কলেজের টিচার। আচ্ছা স্যার, আমি একটা হ্যাঁ। কথা বলি। আপনি যে প্রশ্নপত্রের কথা বলছেন, ভাইকে বললেন যে উনি 100 জনের পরীক্ষা নেবেন, উনি কোশ্চেন করছেন, একটা না একটা ভুল থাকতে পারে। আমি এখানে বলবো, উনি 100 জনের পরীক্ষা নিচ্ছেন, উনি একটাই কোশ্চেনটা করছেন, সেক্ষেত্রে ওনার একটা পার্সোনাল ভুল। কিন্তু শিক্ষা বোর্ডের মতো একটা জায়গায় না, আপনি এটা হ্যাঁ। বললেন যে হাজারটা প্রসেসিং এর পরে কেন ভুল? আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র দিয়েছি পরীক্ষা, পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় 2টা সিকিউ ভুল, তত্ত্বীয়ভাবে ভুল ইনফরমেশন দেওয়া আছে। আমি করতে গেছি, মিলিয়ে নাই। পরে আমি 35 মিনিট ট্রমাটাইজ হয়ে ওখানে বসে থেকেছি, শেষে আমি একটা সিকিউ কমপ্লিট করতে পারিনি। আমি 45 মার্কের অ্যান্সার দিয়েছি। তো কেন ওখানে যদি সেই অঙ্কটা করতে আমার সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট লাগবে? আমি যখন দেখলাম আমার কেন মিলছে না, বাসায় এসে দেখছি সবাই অ্যান্সার দিচ্ছে, যে বলছে যে হ্যাঁ এটা ভুল। আমার সেক্ষেত্রে আমার পরীক্ষা দিতে বসেছি, সেক্ষেত্রে আমার তো কমন সেন্সটা সেক্ষেত্রে একদম ডাউন থাকবে, বা নতুন জায়গাতে আমি কেন আমার মিলছে না একটা
অ্যান্সার আসলো, আমি জানি যে এরকম একটা অ্যান্সার হবে না, তো এগুলা কেন হবে? আপনি বললেন 1000টা প্রসেসিং হয়, 1000টা প্রসেসিং এর পরে 8টা সিকিউ জাস্ট, তার ভিতর কেন 2টা ভুল হবে? একটার ব বলছিল, আরেকটার ব 2টাই বলছিল। প্রশ্নের টাইম ম্যানেজমেন্টের কথা যেটা বললো ওটা বাদ দিলাম, কিন্তু আমি একটা স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি যখন পড়বো ফিজিক্স বলেন কেমিস্ট্রি বলেন মাথায় অনেক সূত্র অনেক ইকুয়েশন, আমি জানি যদি আমি পরীক্ষা হলে আমার মাথায় একবার উল্টাই আমি সব সিকিউ ভুলে যাব, আমি সব কিন্তু ইকুয়েশন ভুলে যাব, এইটা আমি জানি। বলবেন যে তাহলে আমার ভুল, আমার মতো অনেক স্টুডেন্ট আছে, সবার পড়ার একরকম ক্ষমতা নাই। এরপর আমি যখন পরীক্ষা হলে যাই দেখি এই কোয়েশ্চেনটা ভুল, আমার ভুল, আমার মাথা উঠে যায়, আমি সব ভুলে যাব। আমার মতো স্টুডেন্ট বুঝেছি। হ্যাঁ, আসলে এই একটা প্রশ্ন ভুল হলে ভুলের পক্ষে কেউ সাফাই গাওয়া উচিত না। আমি ভুলের সাফাইও গাইতেছি না, আমি প্রক্রিয়াটা বলছি আর কি, এই জন্যই বললাম। এরপরে হলো আমরা যেমন আমরা বললাম দাবির বলেই আসছি। হ্যাঁ, এই যে সিকিউ এমসিকিউ একত্রে পাস কি আলাদা পাস হবে, এই বিষয়টা জাতীয় সিদ্ধান্ত, সব বোর্ডের অভিন্ন সিদ্ধান্ত। এটা আলোচনায় গিয়েছিল। কোনটা? আমরা যে আপনাকে জানালাম এটা ছাড়া আপনি কি আলোচনাটা করবেন? আচ্ছা, আমি বলি সিকিউ এমসিকিউ মিলে পাস হবে কিনা এসএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার আগে আমাদের একটা ফোরামে আলোচনা হয়েছে, হয়ে আলোচনার পরে তারা সিদ্ধান্ত হয়েছে যে না, আগের মতোই সিকিউ এবং এমসিকিউটা আলাদা প্রশ্ন, আলাদা থাকবে। ভবিষ্যতে কি হবে এটা বলা নেই, এই পরীক্ষার জন্য। হ্যাঁ, পাশের হার কমলো কেন, এই একটা বিষয়। পাশের হার যেভাবে বলা হচ্ছে যে পাশের হার কেউ কমিয়ে দিয়েছে বা কেউ বাড়িয়ে দিয়েছে, এটার সাথে আমি একমত না। স্যার পাশের হার কমছে কেন এটা আমরা জানি। আমার কথা হচ্ছে যে এই যে গ্রেস মার্কটা বলছে যে এবার থেকে দেওয়া হবে না, তো এটা কেন বলা হবে? না, আমি গ্রেস মার্ক কবে দেওয়া হয়েছে? আগে দেওয়া হয়েছে। কবে? কার সার্টিফিকেটে আছে গ্রেস মার্ক দেখানো? গ্রেস দেওয়া থাকে, লেখা থাকে গ্রেস +2। কার মার্কশিটে আছে? খাতাটা আমরা দেখি না। না, মার্কশিটে তো লেখা থাকে, তো মার্কশিটে প্লাস দেয়। এটা কোনো এক সময় আচ্ছা স্যার অতীতে ছিল। 30 বছর আগে এই যে স্যার কিন্তু বললো যে 30 বছর আগে একবার রেজাল্ট খুব খারাপ হচ্ছিল, তখন হ্যাঁ ওই যে এরকম, হ্যাঁ, তখন ইংরেজি বিষয়ের জন্য বিশেষ করে 2 না 5 নাম্বার গ্রেস দেওয়া হয়েছিল। তাহলে গ্রেস মার্ক নিয়ে আপনার মন্তব্য কি? না, গ্রেস মার্কের তো প্রয়োজন পড়ে না, আমাদের এমনিতেই 77%। তাহলে এই কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে বললো কেন যে গ্রেস মার্ক আর দেওয়া হবে না? ওই বলা হয়েছে, আমি তো শুনি না। আচ্ছা, তাহলে আমি এখনই দেখাই। আচ্ছা, আমি ঘটনা যেটা এটাই না, ফ্লেক্সিবল খাতা দেখান। একজন টিচার যিনি উনি খাতা ফ্লেক্সিবলও দেখবেন না, কঠিনও স্যার দেখবেন। আমি বলি একটা লাইন স্যার, আমি বলি এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের নিউজ। ওখানে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে যে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান স্যার স্পষ্ট বলছে গ্রেস মার্ক দেওয়া হবে না। গ্রেস মার্ক দেওয়া হবে না, এটা তো বলছে। হ্যাঁ। এর পাশাপাশি বলছে যে 79 পাইছে, তাকে 79 দেওয়া হয়েছে, 80 দেওয়া হবে না। এর পাশাপাশি মানবিকতার যে নাম্বার অ্যাড করা হয় সেটা এবছর থেকে হয়নি আর সামনেও হবে না, এভাবে বলছে স্পষ্ট বাংলা ভাষায়। পরিষ্কার আমি বলি 79 কি খালি এই বছর পেয়েছে? গতবারের মার্কশিটে আর 79 পাইছে। তার আগের বছর নাই। আগে বলেনি, এবার বলতেছে কেন? কে বলছে? তাহলে স্যার আগে বলেনি এই কথাগুলা, তাহলে এই বছর কেন বলতে না, হবে? এখন কে বলেছে বলতে পারে, শিক্ষা কেউ হয়তো বলেছে 79 পেল, সামাজিক যোগাযোগ 80 না কিন্তু যে 32-31 পাচ্ছে তাকে 33 অন্তত পাস করাই দিক, তার জীবনটা বাঁচা। এটা আর 80 থেকে 80 না, আর গ্রেস মার্ক। আচ্ছা, এখন আমি বলি ফিজিক্সের নম্বর কোথেকে আসে? প্র্যাকটিক্যালে আসে একটা অংশ, এমসিকিউ আসে মেশিন থেকে, কম্পিউটার থেকে, আর যিনি খাতা দেখছেন উনি বাকি দেন সিকিউ এর প্রশ্ন। এখন যিনি খাতা দেখছেন উনি বুঝবেন কেমনে এর 32 হয়ে যাচ্ছে, 1 নম্বর বাড়ায় দেই। যখন যোগ করায় তখন তো যোগ কে করে? ম্যানুয়ালি করে? কোনো মানুষ যোগ করে? এটা তো কম্পিউটার যোগ করে। এটা কেউ জানে? আমি এই বোর্ডের চেয়ারম্যান, আমি কি রেজাল্টের 1 ঘন্টা আগে? এই জন্যই আমরা দাবি ছিল প্রথমেই, তার আগেই সিকিউ এমসিকিউ একসাথে পাস। কারণ যে খাতা দেখছে স্যার। আচ্ছা, এটা দাবি থাকলেই পারে ছাত্রদের তরফ থেকে, আমরাও কথাটা উত্থাপন করেছিলাম। কিভাবে দিয়েছেন? মানে যেটা বলা হলো এটা কি কথা, তাহলে এখন নতুন করে আর হবে না এভাবেই? না, এটা আমরা তো এই মিটিং এর আগে উত্থাপন হয়েছিল, আপনারা আরেকবার সেখানে রিজেক্ট হয়েছে, আচ্ছা, আলোচনার পরে রিজেক্ট হয়েছে। আচ্ছা, আমরা তারপরে পয়েন্টে যাবো। তারপরে আচ্ছা, গ্রেস নম্বর আসলে গ্রেস বলতে যেটা বোঝায় একেবারে শাব্দিক অর্থে, এই গ্রেস 30 বছর আগের কথা। আচ্ছা, ঠিক আছে মানলাম। আচ্ছা,
টিকটকার এর তৎপরতা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, এটা অলরেডি শুরু হয়েছে। এখন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা বলতে কি, আজকে তোমার সামনে একজন মার্ডার করে আসলো, আসামি ধরে নিয়ে কি পুলিশে তার ঠুসঠাস করে মেরে দেয়? 40 বছর পর বিচার হয়েছে বলছে। এভাবে চলবে? হ্যাঁ, না, নিয়ম আছে না, একটা মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে না। এই জন্য নাম হলো শোকজ। প্রথমে এই লোকটাকে যে আপনার খাতা, ওটা কিন্তু ওরা ডিটেক্ট করেছে যে আপনার খাতা কেন বাইরে গেল, পরীক্ষা আইনে আপনার জন্য এই ব্যবস্থা দেওয়া আছে। এই ব্যাপারে আইডেন্টিফাই করা হয়েছে, আইডেন্টিফাই করা হয়েছে, কিন্তু শোকজ করা হয়েছে। আচ্ছা, আইডেন্টিফাই করে তাকে জানতে চেয়েছে আপনার খাতা কি করে বাইরে গেল, আপনার জবাব কি? কিন্তু স্টুডেন্ট অলরেডি ফেল করে বসে আছে স্যার। না না, টিকটকারের হাতে খাতা গেলে কি ফেল করেছে, এটা কোন কথা? এসএসসি পরীক্ষাতে অলরেডি 6 লাখ ফেল করছে। না না না, আপনি একটু লক্ষ্য করলে উল্টা পাল্টা কথা বললে তো হবে না। ওইটার সাথে এটা যে টিকটকারের ছবি তুলে দিছে মানলাম, এই জন্য কি ছাত্র ফেল করেছে? তা তো না, এটা ড্রাইভার না স্যার। তাদেরকে দিয়ে খাতা দেখানো হচ্ছে, তারা আচ্ছা। আমাদের খাতা কিভাবে দেখতে পারবে? তারা তো আমাদের যোগ্য না, যোগ্য না। ইউনিভার্সিটি টিচার টিকটক করে, জানেন এটা আছে? আমরা না, না, এরকম আছে বাংলাদেশে? আচ্ছা, এরকম কিন্তু আছে। আচ্ছা, এসএসসি ফেল করে আমরা যেটা ভেবেছিলাম যে স্টুডেন্টরা বলেন, হ্যাঁ, স্যার অনেক সময় সারা দেখা যায় অন্য স্টুডেন্টদেরকে তো খাতা দেখায়, কিন্তু একটা অ্যান্সার কিন্তু অনেক রকম হতে পারে, সেটা কিন্তু একজন টিচার এটা স্টুডেন্ট দিয়ে খাতা দেখা চরম অপরাধের বিষয়। আমাদের যখন খাতা দেওয়া হয় প্রতিবার আমরা প্রতিজন টিচারকে এটা বলা হয়, লিখিতভাবে তাদেরকে স্লিপ দেওয়া হয়, এই কাজগুলো করতে পারবেন না। একটা টিচারকে এত পরিমাণ খাতা দেওয়া হয়, কত পরিমাণ? না স্যার, বলতে চাচ্ছি এত খাতা দেওয়া হয় যে ওরা টিকটকার দিয়ে দিয়ে খাতা। না 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 না, একজন টিচারকে 250 খাতা দেওয়া। আর কেউ কোনো কথা বলো না স্যার, একজন বলে শেষ টিচার করুন। 250 খাতা নেন, বাইরে অনেক একজন টিচার 250 খাতা নেন। এটা অনেক বড় না, তাকে 15 দিন প্রাথমিক সময় দেওয়া হয়, তারপরে আরো কিছু সময় সে পায়। স্যার, তো যারা অলরেডি অপরাধী ধরেন হয়েছে, যারা মানে চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তি কবে নেওয়া হবে বা এই বিষয়ে আপনাদের সিদ্ধান্ত? এটা বিধি মোতাবেক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং এটা নিয়ে জোর জবরদস্তি করার তো কিছু নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যাপারে একটু ছাত্রছাত্রীদের তরফ থেকে বা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটা যাচাই করা হয়েছিল যে আসলে কি আমরা যারা ফেল করেছে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার সুযোগ আছে কিনা। তো এটা নিয়েও আমাদের সচিব মহোদয়ের সাথে কথা হয়েছে। পরবর্তীতে যেটা দেখা গেল যে একটা পরীক্ষা এই ছাত্র যতটাই ফেল করুক, 5টা হোক, 50টা হোক, 5000 হোক, তাই না, এদের পরীক্ষা নিতে গেলে এদের ফর্ম ফিল আপ আছে, এদের প্রশ্ন করতে হবে, পরীক্ষা নিতে হবে। কিন্তু এই ধাপগুলো পার হয়ে রেজাল্ট হওয়া পর্যন্ত এসে 2 মাস 3 মাসে সম্ভব না। এই কারণে তারা এই সিদ্ধান্তে আগাতে পারেনি। এটা কিন্তু প্রস্তাবিত ছিল এবং আলোচনাও হয়েছে আমাদের সাথে, সব বোর্ডের সাথে। কিন্তু এটা দেখা গেছে এটা আসলে যদি আমরা করতে যাই যে আমরা একটা পরীক্ষা নিব, প্রশ্ন তৈরি করতে হবে, তারপরে ফর্ম ফিল আপের সুযোগ দিতে হবে, তারপরে হলো যে পরীক্ষা নিতে হবে। যেমন ছাত্র হয়তো একটা সাবজেক্টে পাওয়া যাবে আমাদের বোর্ডে হয়তো 500 জন, তাদের কেন্দ্র স্থাপন করতে হবে, তাদের পরীক্ষা, ওই পরীক্ষা কিন্তু আবার ওই 1.5 মাসের প্রোগ্রাম থাকতে হবে। এই প্রসেসটা আগে থেকে ফলো করা যায়। আজকে থেকেই করলেও, আজকে থেকে যদি করা হয় তাহলে রুটিনে কতদিন সময় লাগবে? 1.5 মাস। ফর্ম ফিল আপে কতদিন? আমি ওইটা বলিনি স্যার। কোনটা? ধরেন একটা পরীক্ষা চলতেছে, আপনারা তো জানেন কেউ না কেউ ফেল করবেই, তো ওইটার জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার না? কি প্রস্তুতি? যে প্রশ্ন আগে থেকে বানায় রাখলেন ওই আগে সাবজেক্টে। থেকে প্রশ্ন, এটা তো এর আগে ছিল না, এবারের কথা বলছি। তাহলে এবার রিজেক্ট করলো কেন? হ্যাঁ, রিজেক্ট করে দিল কেন? কোনটা? এই নিয়ম। না না, এটা সময়টা কতক্ষণ লাগবে এই বিবেচনায় এটা কতদিন সময় লাগবে বলে মনে হয়? ফর্ম ফিল আপ কি আগে করে রাখবে তাহলে? মানে এটা অসম্ভব। না না, পরীক্ষার রেজাল্টের পরে তো ফর্ম ফিল আপ করতে হবে। একটা বছর এরকম সাপ্লিমেন্টারি পরীক্ষা দেখেছি তো, আচ্ছা। 1 মাসের ভিতরেই করছে এটা। কবে? এটা আপনার হচ্ছে যখন আমার সালে? যত যে সালে আপনার 2018 কি 17 দিকে। না 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 স্যার, করা হয়েছে এরকম একটা। অনেক স্টুডেন্ট ফেল করছে। বরং একটা সুযোগ আছে যাদের 2 সাবজেক্ট 3 সাবজেক্ট ফেল করে তারা পরের বছর ওই 2-3 সাবজেক্টে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, এই সুযোগ আছে। আচ্ছা, তো এটা অ্যানালিসিস করে দেখা গেছে যে পরীক্ষা নিতে গেলে অন্তত তার ফর্ম ফিল আপ, পরীক্ষা গ্রহণ, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল প্রদান ঠিক একই এই সমপরিমাণ সময়ই লাগবে। প্রথমে রেজিস্ট্রেশন স্যার, হ্যাঁ প্রথমে রেজিস্ট্রেশন। আচ্ছা, রেজিস্ট্রেশন হয় তারা আছে। হ্যাঁ, ফর্ম ফিল আপ তো করতে হবে, কারা কারা পরীক্ষা দিবে। ফর্ম ফিল আপ করতে কতদিন সময় লাগে? একদিনে কি পারবে? কেন পারবে না? হ্যাঁ? 2 দিন দিলেন টাইম। এত সোজা? আচ্ছা, 2 দিন টাইম দিলেন আমাদের তাহলে আমরা যে 3 মাস ভরা ফর্ম ফিল আপের সময় দিলাম, তারপরে পরীক্ষার আগে দিন ফর্ম ফিল আপ। স্যার দাঁড়ান। আচ্ছা, 2 দিন ঠিক আছে। 2 দিন আমার কথা শুনুন।
আমাদের যে স্টুডেন্ট আছে ওই স্টুডেন্টের নাম, ফোন নাম্বার কলেজের কাছে আছে কিনা, তার গার্জিয়ানের নাম, ফোন নাম্বার, ঠিকানা সব কিছু আছে কিনা। ডিজিটাল যুগে এসে ফর্ম ফিল আপের কাজটা যদি খাতায় গিয়ে একবার এখানে সিগনেচার, ওখানে সিগনেচার, এখানে এসে দৌড় দেওয়া ছাপ করা লাগে, ফর্ম ফিল আপ তো কলেজ থেকেই হয়, সোজা অনলাইনে চলে যায়। এটা 2 দিনের মধ্যে সম্ভব না কেন? আচ্ছা হ্যাঁ, তাহলে 2 দিনে পরীক্ষা সম্ভব? কেন 2 দিনে 2 বেলা করে পরীক্ষা দেওয়া যাবে না? না না স্যার, তখন তো আবার এসে বলুন না পরীক্ষা গ্যাপ দিতে হবে। স্যার পরীক্ষা তো অনলাইনে দিচ্ছে না, তাহলে পরীক্ষা কয়দিন লাগবে? এটা আমি ফর্ম ফিল আপের দিন নিলাম না। পরীক্ষা একটা নিয়ম করে পরীক্ষা ফর্ম ফিল আপে 2 দিন, অ্যাডমিট কার্ড দিতে 2 দিন, অ্যাডমিট কার্ড প্রিন্ট করা লাগবে, তারপরে কলেজগুলোতে পৌঁছাতে হবে, তারপরে তাদের হাতে হাতে দিবে, তাই তো? 2-4 দিন তো লাগবেই সময়। স্যার আমি বলি, 1 সপ্তাহ মেনে নিলাম, 1 সপ্তাহে ফর্ম ফিল আপ হয়ে গেল, তারপর পরীক্ষা কত দিনে হবে? স্যার আমি টাইমের হিসাবটা বলে দিই। ধরেন এরা এইচএসসির স্টুডেন্ট, ধরেন এই এইচএসসি পরীক্ষা ফেল করলো, এর রেজাল্ট দিল ধরেন যে সেপ্টেম্বর মাসে, স্যার এরকম মাস এসএসসিটাই বলি, এসএসসিটার রেজাল্ট এদেরকে নিয়ে বলি। ধরেন সেপ্টেম্বরে রেজাল্ট দিল, সেপ্টেম্বরে ফেল করলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষা রেজাল্টে সাধারণত 2-3 মাস পরে হয়। ধরে নিলাম এদের পরীক্ষা ডিসেম্বরে হলো, অক্টোবর নভেম্বর ফাঁকা রেখে ডিসেম্বরে অ্যাডমিশন পরীক্ষা হলো, মাঝে যে 2 মাস, এই 2 মাসের মধ্যে এ তো ধরেন যে সব সাবজেক্ট ফেল করলো না, 7টা সাবজেক্টে একটা সাবজেক্টে ফেল করলো। ওই একটা সাবজেক্ট কিন্তু এমনটা না যে জীবনে প্রথম বই করছে, ওর কিন্তু এটা পড়াই আছে, ওর প্রিপারেশন নেওয়াই আছে ওই বইয়ে। ওই একটা সাবজেক্টে যদি আপনার 1 মাস টাইম নিলেন, 1 মাসের মধ্যে 2 দিনে ফর্ম ফিল আপ করান, 2 দিনের রুটিন দেন, 1 মাস টাইম নেন, 1 মাস পরে পরীক্ষাটা নেন, তাহলে কিন্তু পরীক্ষা দিয়ে আর 1 মাস পরে ঢাবিতে ফ্রেন্ডদের সাথে পরীক্ষা দিতে পারবেন। 1 মাস লাগলো হলো, 1 মাস লাগলো ফর্ম ফিল আপ প্রস্তুতি নিতে। পরীক্ষা কয়দিন লাগবে? একটা পরীক্ষা, সেটা কি পরীক্ষা? মনে করলাম বাংলা। আপনারা তো বুঝতে পারছেন 13টা পরীক্ষা, 13 দিন টাইম। না 13টা পরীক্ষা না, পরীক্ষা হলো কত? 35টা। আচ্ছা 35টা পরীক্ষা, স্যার 35 দিন লাগবে, তাহলে আরো 1 মাস। না আমি বুঝলাম স্যার, আরো 1 মাস টাইম হলো, 2 মাসই গেল। হ্যাঁ। আপনারা তো শিক্ষা মন্ত্রণালয়ে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ের পুরোটা তো একটা সিস্টেম, এমন তো না যে ধরেন যে এইচএসসি লেভেল বাংলাদেশে আর অ্যাডমিশন লেভেল ধরেন যে জার্মানিতে, এমন তো না। আপনারা বসে তো এই বাচ্চাদের হ্যাঁ, 2 মাস চলে গেল, ফলাফল দেবে, ফলাফল কয়দিনে লাগবে? ফলাফল দিতে 7 দিন সময় লাগবে, দ্রুততম সময়ের মধ্যে দ্রুতই আরো 1 মাস লাগবে। আপনার অ্যাডমিশন পরীক্ষার 1 মাস। আর তুমি সে মনে করতেছো যে একটা সাবজেক্ট তো 35টা, স্যার অ্যাডমিশন পরীক্ষা হ্যাঁ। 1 মাস পিছিয়ে দেন, কিন্তু এদের একটা সুযোগ দেন। এদের যদি আপনারা এভাবে ফেলে দেন, ফেল করছে তাই বলে এরা ফেলে দেন, তাহলে হবে। না ফেলে দিবে কেন? একটা স্টুডেন্ট, ছাত্রদের যাই কিছু করা হয় সবই ছাত্রদের চিন্তা করেই করা হয়। এটা কোন ধরনের চিন্তা স্যার? এটা তো বুঝতে পারি না। শুনেন, আমি যদি এই সরকার মানে কি বলবো, আপনার শিক্ষকদের এই ছাত্রদেরকে স্কুলে পাঠান না কেন, কোচিংয়ে কেন নেন? আপনার কোচিংয়ে যে টিচাররা পাঠ দিচ্ছে তাদের যোগ্যতা কি বলেন তো দেখি? তারা সবাই তাদের যোগ্যতা কি? সৃজনশীল ট্রেনিং কয়জনের আছে স্কুলে আছে? সৃজনশীল ট্রেনিং কয়জনের আছে বলেন তো দেখি? আপনারা তো, এটা আমি বলতে চাই নাই স্যার, কিন্তু এটা সরাসরি আপনার বিপক্ষে যাচ্ছে। আমার আমি বলছিলাম শেষ। হ্যাঁ, ছেলে পেলে স্কুলে যদি মানুষের ভালোভাবে কোনো পড়ায়, টিচারের কি আমাদের আছে? যদি স্কুলে ভালোভাবে পড়ায় তারা কোচিংয়ে কেন আসবে? তাহলে কোচিংয়ে ভালো পড়ায়, কোচিংয়ে তো হ্যাঁ কোচিং কেন আসবে? কেন আসবে? কোচিংয়ে ক্লাস হয়, হ্যাঁ, আর কলেজে ক্লাস হয় না। হলেও আজ শত দিন আমি ক্লাসে গেছি, দাঁড়ায় থাকছি, ছাত্র নাই। 200 ছাত্রের মধ্যে কেন থাকে না স্যার? আপনার মতো টিচার তো সবাই না স্যার, তারা সবাই মনে করেন তাহলে কোচিং খুব ভালো, কোচিং ছাত্র ফেল করে কেন? না, কোচিং এর ছাত্র ফেল করে কেন? সবাই কথা বলুন, সবাই কথা বলুন। কোচিং এ পড়ে ফেল করে কেন? স্যার আপনি এটা আমার মেয়ে কোচিং এ যে 50 পেয়েছে, আমি আপনাকে রাজশাহী আমি বলি আমার মেয়ে কোচিং এ পড়ে ওর ছাত্ররা পেয়েছে 80, আমার মেয়ে পেয়েছে 50। স্যার কেন পাইলো? আমি কি কোচিং কে দোষ দিব? স্যার আপনি রাজশাহীর একটা কলেজ দেখান যেই কলেজের শতভাগ টিচার কোচিং করায় না, একটা কলেজ দেখান আমাকে যে এই কলেজের কোনো টিচারই কোনো টিউশনই করে না, কোনো কোচিং করে না। আপনাদের তো স্পষ্ট নিয়ম যে টিচার সরকারি জব করে, সে আলাদাভাবে ওই কলেজের স্টুডেন্টদেরকে কোচিং করাইতে পারবে না। তাহলে এখানে রাজশাহীর একটা কলেজ দেখান যেই কলেজের কোনো টিচার কোনো কোচিং করায় না আলাদাভাবে, রাজশাহীর অফলাইনে একটা কলেজ দেখান। কোচিং তো টিচাররাই করে, কলেজের টিচাররাই করায়, আমরা তো গাইডলাইন দিই স্টুডেন্টদের। তবে আমি হ্যাঁ, আচ্ছা আমি কোচিং কলেজ এগুলো দিয়ে না, আমি আমার ব্যক্তিগত কথা জানি। আচ্ছা, ঠিক আছে। আমি আমার স্টুডেন্ট লাইফে ইন্টারমিডিয়েটে কোনো প্রাইভেট পড়ি নাই, গণিত 2 মাস ছাড়া। আমার ছোট ভাইরা কেউ এরকম গণহারে কোচিং এ পড়ে নাই,
কিন্তু এখন আমার ছেলে মেয়েরা সরি আমার ছেলেও কিন্তু প্রাইভেট পড়ে নেই বনোয়ারি। আমার মেয়েকে একটা কোচিং এ দিয়েছি, প্রতিদিন ওর কাছে শুনে আসতে হয়, ও মানুষের কাছে শুনে আসে যে কোচিং এ দেয়, আবার প্রাইভেট টিচার দেয় বাসায়, আমার কেন দিচ্ছে না, কথা বলেন না। হ্যাঁ এরকম কথাবার্তা আসে। তো যাই হোক, আমাদের শিক্ষায় ত্রুটি আছে, এটা নিঃসন্দেহে আমাদের মন মানসিকতায় ত্রুটি আছে। কলেজে এত এডুকেটেড টিচার থাকতেও আমরা ছাত্ররা বলি আমরা কোচিং এ যাই। হ্যাঁ, তো দিন আসছে, আমার মনে হয় 5ই আগস্টের পরে মানুষের বোধোদয় হওয়া উচিত যে আমরা সঠিক কি করব। ঠিক আছে, আজকে শোক দিবস, আজকে আপনারা এই যে কষ্ট করে এসে, হ্যাঁ এই যে আমাদের অফিসের প্রয়োজনেই আসছেন, আপনার আশাটাকে আমি চ্যালেঞ্জ করছি না, কিন্তু এটা তো হবার কথা ছিল না। আজকে আমাদের পুরো অফিসের কাজকর্ম বন্ধ হয়ে আছে। হ্যাঁ, এখন বলবেন আমরা তো বন্ধ করতে বলি নাই, কিন্তু আমরা কেউই মনোযোগ বসাতে পারছি না। ঠিক আছে, তো এটা একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। এখানে কিছু একটা অঘটন, ধরেন আপনার সাথে 100 মানুষ এসেছেন বা 200 মানুষ এসেছেন, 200 মানুষের দায়িত্ব কিন্তু আপনি একজন নিতে পারবেন না। এর মধ্যে 2জন লোক, আনওয়ান্টেড লোক ঢুকে যেতে পারে, ঢুকে যেতে বোর্ডের একটা ক্ষতিও করে ফেলতে পারে, তাই না? সেই কারণে আমি মনে করি যে এই সমস্ত জায়গাগুলোতে বোর্ডের মতো সেন্সিটিভ জায়গা, যেখানে আমার বাবার, দাদার, তার দাদার সবার সার্টিফিকেট, মার্কশিট, তথ্যাদি জমা আছে, হ্যাঁ ডকুমেন্টস, অত্যন্ত সেন্সিটিভ জায়গা। ঠিক আছে, তাহলে দাবি নিয়ে যাবো কোথায় স্যার? হ্যাঁ, তাহলে দাবি নিয়ে যাবো আচ্ছা কোথায়? যাবেন না কেন? সবখানেই যাবেন। মানুষের আমাদের সার্বিকভাবে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার, যাতে আমরা আমাদের যার কর্তব্যগুলো সঠিকভাবে আমরা পালন করি। এই যে বললেন 26 লাখ বেকার তৈরি হচ্ছে, 26 লাখ বেকার তো আসলে তৈরি হচ্ছেই, আবার সামান্য কিছু কর্মসংস্থান হচ্ছে। এই দাবি আমাদের সবারই। আপনাদের যেমন সামনে যারা এই যে এখন এসএসসি ইন্টারমিডিয়েট আছে, তাদের যেমন সামনে কর্মসংস্থানের দাবি, যাদের অলরেডি ইউনিভার্সিটি পাস হয়ে গেছে তাদের যেমন এই মুহূর্তেই দাবি, আমাদের সন্তানাদি তারাও হয়তো এখন চাকরি বাকরির খোঁজে আছে, তাদেরও দাবি। এই দাবিগুলো সঠিকভাবে সঠিক কর্মসংস্থানের ব্যবস্থা হোক, এটা আমরা সবাই চাই। বেকার আমরা চাই না, কেউই চাই না। হ্যাঁ, আমার মনে হয় যে দাবিগুলো ছিল সবই আমাদের শেষ হয়েছে। আমি যেগুলো লিখেছিলাম 11টা। নির্দেশনা কখন দেওয়া হয়? হ্যাঁ, পরীক্ষার নির্দেশনা। ও আচ্ছা, পরীক্ষার নির্দেশনা এগুলো আসলে এই একটা বিষয় ছিল। 33 দফা নির্দেশনা কার জন্য ছিল? কথা ঠিক না। 33 দফা নির্দেশনা ছিল কেন্দ্রের প্রতি, কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের জন্য এই নির্দেশনাটা ছিল, যেটার মধ্যে প্রয়োজনীয়গুলো ছাত্রদেরকে সংশ্লিষ্ট টিচাররা একটু ধরেন করে জানাবে। আচ্ছা, তার মধ্যে একটা ছিল, আমি প্রথমটাই ছিল সকাল 9:30টায় কেন্দ্রে উপস্থিত হতে হবে। এটা কি কারোর জন্য নির্দেশনা ক্ষতির কারণ? এই নির্দেশনা না দিলে ছাত্র হয়তো বলবো আমরা কয়টায় যাবো। আচ্ছা, যাই হোক, ওই নির্দেশনা কারো ক্ষতি করার কিছু ছিল না। সবগুলা আমাদের যে হল আছে, কেন্দ্র আছে, ওখানে নিচে লেখা আছে ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না আইসিটি পরীক্ষাতে স্যার। আর অলরেডিতে স্যার আমরা একমাত্র স্টুডেন্ট যে সিঙ্গেল বেঞ্চে এক্সাম দিচ্ছি, প্লাস হলের পরিবেশ মানে স্যারদের ব্যবহার একবারে খুবই খারাপ। আমাদের সিলেবাসে এমন না যে আমি বলি পরের দিন স্যার 5 তলায়, আমাদের দিন স্যার পাশের রুমে, কিভাবে একটা মেন্টাল টর্চার এটা টর্চার আল্লাহ রে। স্যার অলরেডিতে শুধু আমাদের এই সিট, আমি বলি যে ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা দেওয়া যাবে না এমন কোনো অভিযোগ আমরা এর আগে পাই নাই স্যার। আপনি চাইলে আমি ছবি দেখাই। তবে না অভিযোগ আগে পাই নাই, আগে তো জানানো হয়নি, আমি এই কথাটা বলছি। তো বিষয়টা হলো যে আমাদের যে ক্যালকুলেটর গুলো, এগুলো যুগ ধরে এই ক্যালকুলেটরই ব্যবহার হবে। কিছু শিক্ষক আছে আমাদের সাথে একটু কিন্তু অনেকেই বোঝে না, এটা তার ভিন্ন বিষয়। আমরা যেগুলো নিয়ে কথা বললাম মোটামুটি আপনি তো সবই মোটামুটি অ্যান্সার করে ফেলেছেন। না, যেহেতু আমার কাছে জবাব চাওয়া হয়েছে, আমাকে তো কিছু না কিছু বলতে হবে। আমার জ্ঞানত, আমার দৃষ্টিতে, আমার বিবেচনায় আমি যেটুক, আমি সবাইকেই আমাদের বলা যায় সন্তান তুল্য অথবা আমার ছোট ভাই তুল্য হিসেবে বিবেচনা করে কিছু আলোচনা করলাম। কম মানুষ আসলে আমি বসিয়ে নিয়ে আলোচনা করতাম, কিন্তু যেহেতু অনেক মানুষ হয়েছে আমরা বসতে দিতে পারিনি, সরি এই জন্য। তবে এটা ঠিক, আমরা যেন অনুপ্রাণিত হতে পারি আমাদের নিউ জেনারেশন দিয়ে। ঠিক আছে, নিউ জেনারেশনের কার্যকলাপ এমন হবে যেটা আসলেই
সবার জন্য গ্রহণযোগ্য, পালনীয়, সবার জন্য সুখকর, এটা হবে। বলো। কিন্তু নিউ জেনারেশনে আমরা যে চেঞ্জটা আনবো, আমাদের সোশ্যাল যে একটা চেঞ্জ আনবো, সেক্ষেত্রে তো আমাদের বয়োজ্যেষ্ঠদের একটা সাপোর্ট কারণে আমাদের তো তাদেরকে পাশে থাকতে হবে। না, না, মনোযোগ দেওয়া লাগবে তখন। হ্যাঁ। আমি এখন আপনার সামনে দাবি কথা বললাম, আপনি তো আপনি ডিরেক্ট না করে আমি তো সে তোমাকে মিনগুলো করছিলাম, বা কোনো একটা জননেতার সামনে বা কোনো একটা অফিসারের সামনে আমি আমার দাবি দেওয়া তুললাম, তিনি ডিরেক্ট না করে দেবেন, তাহলে তিনি কিভাবে আমাদের পাশে থাকবেন? তাহলে আমরা সমাজের যারা একদম লো লেভেলের স্টুডেন্ট, লো লেভেলের মানুষজন, তারা যদি সমাজের উপরের মানুষ যদি কোনো সহযোগিতা না করে, কীভাবে সোশ্যাল চেঞ্জ করবে? তারা তো আমরা আমাদের মতো তারা তো সে সময় সেই অবস্থাতেই থেকে গেল, মোরাল অফ দ্য স্টোরি স্যার, আপনারা চাচ্ছেন ইয়াং জেনারেশনের যে চিন্তা ভাবনা সেটাকে দিয়ে নিজেদেরকে ডেভেলপ করতে, যেভাবে বাংলাদেশটাকে সামনে নিয়ে যেতে। কিন্তু স্যার আমরাও চাচ্ছি আমাদের জেনারেশনটা যেন, আমাদের দেশটা যেন আগায় যায়। কিন্তু স্যার দুঃখের বিষয় এটা যে স্যাররা যে কথাগুলো মুখে বলে সেই জিনিসটা ওনারা যদি স্টুডেন্টরা যেখানে বসে ওই জায়গায় বসে স্টুডেন্টের মাথায় যে চিন্তাটা ঘুরে ওই বিষয়টা নিয়ে ভাবতো, তাহলে স্যার আজকে আমাদের এখানে সবই টিচাররা একটু সিনিয়রই হবে, টিচাররা আগের জেনারেশনেরই হবে, তারাই ইনস্ট্রাকশন দিবে। টিচাররা যদি স্যার একটা কাজ করতো, যে জিনিসটা চিন্তা করছে ওরা, স্টুডেন্টরা ঠিক ওনার বিপরীতে বসে কি চিন্তা করছে ওটা যদি উনি আগেই একটু চিন্তা করতো, তাহলে স্টুডেন্টের চিন্তাটাকেই কিন্তু তিনি বলতে পারতেন, যাতে করে টিচারের কথা স্টুডেন্টের কথা একসাথে হলে অনেক। যেমন আমরা ফিজিক্সে নিউটনের সূত্র পড়াই, 400 বছর আগের সূত্র, তা আমরা 400 বছর আগের সূত্র পড়াই কেন? আমাদের পড়ানো দরকার তো 5 বছর আগের সূত্র। সেটা তো অনেক কথা হয়েছে। আমি যদি আমাদের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি থাকে, স্যার আমরা আমাদের যে দাবি ছিল, প্রথম দাবি যে আপনাদের এখানে যারা আছে শিক্ষা সচিব, আপনি সহ যারা আছে, তাদের পদত্যাগ। ছেলেমেয়েও ওটাই চাই, সবাই চাই, সবার পক্ষ থেকেই দাবি করা হয়েছে। এখন আপনি যেটা বলছেন যেটা সম্ভব না, এরপরে সাপ্লিমেন্ট পরীক্ষার কথা বলা হয়েছে, ওটা আলোচনা হয়েছে, ওটা সম্ভব না। সিকিউ এমসিকিউ আলোচনা হয়েছে, সেটা সম্ভব না। এরপরে যেটা হচ্ছে যে ওই পরীক্ষার খাতা দেখার বিষয়, সেটাও তদন্ত চলতেছে, ওই বিধিমালা অনুযায়ী শাস্তি দিবে, পরবর্তীটা চলতেছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা স্যার আমরা আসছিলাম আপনাদেরকে আমাদের দাবিগুলো জানাইতে, আপনাদের বক্তব্য জানাইছেন। এখন আমরা নিচে যাব, নিচে যা ওদেরকে আমরা বলবো আপনারা কি বলছেন, অলরেডি ওরা লাইভে দেখছে সবগুলো কথা, তারপর আমরা জানাবো। ঠিক আছে। আচ্ছা, মেনলি যেটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা কিন্তু বলেছি, আমরা যখন নিচে বলি আমরা যেহেতু বিষয়টা ছাড়া তো ছাত্র নিজে পদত্যাগ করবেন, শিক্ষা প্রতিষ্ঠান তারা করা আমাদের মনে হয় এইখান থেকেই আমরা আরো বেগবান হোক। আমি বলি এই বিষয়গুলো আমাদের আমি যতটুকু খবর পেয়েছি, উন্নত হয়েছে যে ইউএস আমেরিকা যেগুলো আছে ওরাও এই সিকিউ এমসিকিউ মিলে পারবে, কিন্তু আমাদের দেশে এটা এখনো চলে না। এই সিকিউ আলাদা, স্যার আজকে যদি পরীক্ষাটা হয় না, তাহলে স্যার আমরা আরো জাপান, চায়না থেকে আরো 3-4 হাজার বছর আগে চলে যেতাম। আজকে পরীক্ষাটা দিতে আমরা অনেক ক্ষতি করে ফেলছি। আজকে এমন একটা চিন্তা ভাবনা আমাদের ওল্ড জেনারেশন এখানে যে বিষয়গুলো আপনারা স্যারের কাছে বললেন, আমার বিশ্বাস স্যারও এই বিষয়গুলো স্যারের যারা ঊর্ধ্বতন আছেন তাদেরকে নিচে অনেক ঘটনা বলছে, স্যাররা যা বলে বলে দিচ্ছে, আমার নিচে দেখছে তো লাইভ অলরেডি। হ্যাঁ আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।